শুনতে পাচ্ছ তোমরা ঠিকঠাক? হ্যাঁ ম্যাম। ওকে। তো আজকে আমরা রিসার্চ অ্যাপটিটিউড পড়বো, আশা করছি সবাই দেখেছো কি টপিকটা আমাদের আছে, রিসার্চ অ্যাপটিটিউড। তো এটা আমরা 4টা থেকে 5টা ক্লাসে শেষ করব, ধরেই নাও 5টা ক্লাস, বিকজ এই রিসার্চের টপিকটাই একটু ভাস্ট সিলেবাস আছে, ঠিক আছে? তো 4টে ক্লাসে আমরা টপিকটা পড়বো, যা যা আমাদের মেটেরিয়ালস আছে, যা যা কিছু পড়ার আছে সেটা পড়বো, আর লাস্ট ক্লাসে আমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আর এই 4টে ক্লাসেও আমরা চেষ্টা করবো প্রত্যেকদিন 10টা থেকে 20টা বা 10টা 15টা এরকম কোশ্চেন প্র্যাকটিস করবার, ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্ল্যান। 4 to 5 ক্লাসের মধ্যে আমরা শেষ করবো আমাদের রিসার্চ অ্যাপটিটিউডের এই ক্লাসটা। আর লাস্ট ক্লাসে শুধুমাত্র আমরা এক্সাম নেওয়া এবং কোশ্চেন আনসার ডিসকাশন করা এইটুকুই রাখবো, মানে লাস্ট ক্লাসটা পুরোপুরি আমাদের কিউএনএ সেশন থাকবে, ঠিক আছে? তো এটা আমার প্ল্যান আপাতত। তো তোমরা সবাই মোটামুটি জানো যে আমাদের সিলেবাসে কি কি আছে, রিসার্চ অ্যাপটিটিউডের সিলেবাসে কি কি আছে, তাই তো? সবাই আমরা জানি তো? কি সবাই জানি তো? সিলেবাসটা দেখেছি তো? যারা নতুন আছো, কে কে নতুন আছো বলো তো? ম্যাম আমি নতুন। আচ্ছা, ইন্দ্রাণী। ইয়েস ম্যাম। ম্যাম আমি নভেম্বর থেকে পড়ছি। হ্যাঁ, সৃজনী নভেম্বর থেকে, ওকে। এই দুজনকে আমরা দেখতে পাচ্ছি নতুন। আমি নতুন ম্যাম। হয়তো আরো অনেকে আছে। আচ্ছা, তুমিও আছো নতুন, ঠিক আছে। অনেকে আছে নতুন, হয়তো সবাই আজকে জয়েনও করেনি, এটাও হতে পারে। তো নতুন বা পুরাতন যেই হোক না কেন, তো সবাই আমরা মোটামুটি সিলেবাসটা জানি যে রিসার্চ অ্যাপটিটিউডের মধ্যে আমাদের কি কি আছে। ফার্স্টে আছে রিসার্চ, তার মিনিং আছে, টাইপস আছে, পজিটিভিজম আছে, পোস্ট পজিটিভিজম আছে, মেথডস অফ রিসার্চ আছে, তারপর কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ কি কি ভাগ সেগুলো আছে, স্টেপস অফ রিসার্চ আছে, থিসিস এবং আর্টিকেল রাইটিং সেই রিলেটেড কিছু মেটেরিয়ালস আমাদের পড়তে হবে, এবং ফরম্যাট এন্ড স্টাইল অফ রেফারেন্সিং আছে, অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ আছে, এবং লাস্ট পার্ট হচ্ছে রিসার্চ এথিক্স আছে। টোটাল প্রায় 9 থেকে 10টা পার্ট, কিন্তু ছোট ছোট আমাদের শুনতে লাগছে যে ছোট ছোট পার্ট, কিন্তু প্রত্যেকটা পার্টের মধ্যে আরো ডিটেলসে আছে। এই যে টাইপস অফ রিসার্চ, এক একটা টাইপ পড়তে আমাদের খুব, যদি ডিটেলসে পড়তে চাই একদিন লেগে যাবে, কিন্তু সেটা করব না আমরা। আমরা টোটাল কিন্তু এই 5টা ক্লাসের মধ্যে শেষ করব, যেরকম ভাবে আমাদের নেটের সিলেবাসের জন্য পড়া দরকার সেভাবে আমরা পড়বো। তবে আমরা জানি যে রিসার্চের পার্টটা কিন্তু অনেকটাই ফাস্ট। আর এডুকেশনাল স্টুডেন্টদের জন্য একটা সুবিধা কি, এই রিসার্চের পার্টটা কিন্তু কমন, আমাদের পেপার 2তেও আছে, পেপার 1এও আছে, তাই তো? কি তাই তো? অন্য সাবজেক্টে কারা কারা হ্যাঁ আছো? ম্যাম। বাংলার কে কে আছে? বাংলার কে কে আছে? আচ্ছা, তুমি আছো, ঠিক আছে। বাংলা বা এডুকেশন যেই হোক না কেন, আমাদের পেপার 1টাতে কিন্তু ভালো স্কোর করতে হবে, তবেই কিন্তু জিআরএফ হবে। এটা মাথায় রাখতে হবে। আর এখন দিন দিন কিন্তু কাট অফ আমাদের বাড়ছে, তো সেটা খেয়াল রেখে কিন্তু এগোতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার ক্লাসটাই বলে দিই, সবাই একটু চেষ্টা করবে টাইমে জয়েন করার, ঠিক আছে? আমরা লেট করবো না একদম। 7টা 30, তো 7টা 30-এর আগের থেকে তোমরা বসে যাবে, ঠিক আছে? আর যেটা আমরা পড়বো, আমি অনেক সময় আগের থেকে মেটেরিয়ালটা পাঠিয়ে দিই, আজকে ফার্স্ট ক্লাস গুলো পাঠাইনি ইচ্ছা করে। তো যেটা আমি পড়াবো বা যেটা আমরা পড়বো সেটা কিন্তু আমি আগের থেকে মেটেরিয়ালটা পাঠিয়ে দিই, তোমরা একটু চেষ্টা করবে সেটা একটুখানি ওভারভিউ করে নেওয়ার, যেটা যেদিন পড়বো সেই দিনে ফিনিশ করে দেওয়ার চেষ্টা করবে। যদি যে জায়গাটা যেদিনই হোক না কেন বুঝতে না পারলে আমাকে ক্লাসের সেই মুহূর্তেই বলতে পারো, বা পরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সটও করে দিতে পারো, ঠিক আছে? আমি আমার সময় মতো ঠিকই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আচ্ছা, তো রিসার্চ অ্যাপটিটিউড পড়তে গিয়ে, তো সিলেবাসটা তো আমরা দেখলাম, পড়তে হবে ফার্স্ট। টোটাল কিন্তু কতগুলো ইউনিট আছে? টোটাল কতগুলো ইউনিট আছে? 10টা। তার মানে 10টা ইউনিট আছে, হ্যাঁ। 10টা। 10টা ইউনিট, আর টোটাল কোয়েশ্চেন আমাদের থাকবে কটা? 100টা। 50টা। না, পেপার ওয়ানে বলছি। 50টা, তাহলে প্রত্যেকটা ইউনিটে তো, পেপার ওয়ানে 50টা। হ্যাঁ 50টা, তাহলে প্রত্যেকটা ইউনিটে আমাদের হ্যাঁ। কতগুলো করে করতে হচ্ছে? 5টা।
পাঁচটা করে। পাঁচটা গড়ে ধরো, অ্যাভারেজ পাঁচটা থাকে। এবার পাঁচটা থাকলো বা চারটে থাকলো বা ছটা থাকলো, যাই থাকুক না কেন, ধরে রাখো যে পাঁচটা করেই কিন্তু আসবে। তাহলে রিসার্চ অ্যাপটিটিউড আমরা এমন ভাবে পড়বো যে পাঁচটা কোশ্চেনের মধ্যে আমি পাঁচটাই যেন ঠিক করতে পারি। বিশেষ কিছু কঠিন কিছু না, একটু বুঝতে হবে ব্যাপারগুলো, কয়েকটা জিনিস আছে একটু বোঝার, একটু বুঝে গেলে দেখবে আনসার করতে পারবে। কি মেথড, কি টাইপস আছে, তাদের কি ক্যারেক্টারিস্টিক আছে, কি ভ্যালিডিটি রিলায়েবিলিটি, তাদের টাইপস কি কি আছে, রিসার্চ কি, রিসার্চের বৈশিষ্ট্য কি কি আছে, এই ধরনেরই কোশ্চেন আছে কয়েকটা বেসিক এরিয়া থেকে। আমরা যখন পড়ানো শেষে যাব, যখন আমরা অ্যানালিসিস করব, তখন বুঝতে পারবে কয়েকটা বেসিক এরিয়া থেকেই কিন্তু কোশ্চেন আসে। কি তাই তো? যারা দিয়েছো এক্সাম, তাদের এক্সপিরিয়েন্স থেকে বলো। কি সুকন্যা, হ্যাঁ কয়েকটা ম্যাম। বেসিক এরিয়া থেকে আসে না? আমরা বুঝতে পারি তাই না, কিছুটা হলেও আমরা আন্দাজ করে নিতে পারি যে এই এরিয়াগুলো থেকে আসতে পারে। আবারও বলি, নেটের কোশ্চেন যদি আমি ভাবি যে একদম এই কটা কোশ্চেন করে যাবো, এরকম ধরনের কিছু আসে না, বলাও যায় না, কিছু প্রেডিক্টও করা যায় না যে কি ধরনের আসবে, কোন ডাইরেকশনের কোশ্চেন আসবে, সেটাই আমরা বুঝতে পারি না। প্রত্যেকবার কিন্তু কিছু না কিছু চেঞ্জেস হতেই থাকে। তো আমরা ফার্স্টে কন্টেন্ট পড়বো। আমি সবসময় সবাইকে বলি যেটা, কন্টেন্ট পড়ো, প্রথমে কোশ্চেন আনসার চলে যাও না। ফার্স্টে তুমি পড়ো, ফার্স্টে তুমি নেট থেকে ডাউনলোড করো, বই পড়ো, মেটেরিয়াল আমি যেটা পাঠাচ্ছি সেটা পড়ো, যেখান থেকে খুশি তুমি আগে মেটেরিয়ালটা পড়ো, তারপর কোশ্চেন আনসার করো। দেখবে অনেক ভালো করে তুমি বুঝতেও পারছো, আর ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হচ্ছে। আর স্টেপ বাই স্টেপ একদম পড়ে পড়ে যাবে। ঠিক আছে? আজকে রিসার্চ পড়লাম, কালকে চলে গেলাম অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, এরকম করে পড়বে না। যে কোনো টপিকই পড়ো না কেন, একটা সিকুয়েন্সিয়ালি পড়বে, সিস্টেমেটিক ওয়েতে পড়বে, দেখবে মনেও থাকবে ব্যাপার। আর তোমার মধ্যে যে কনসেপ্ট গুলো বিল্ড আপ করে নিজের মধ্যে, সেটাও কিন্তু অনেক ক্লিয়ার হবে। তুমি নিজেও পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে যে এই পার্টটা থেকে, এই স্টেপটা থেকে, এই ইউনিটটা থেকে কোয়েশ্চেন এসছে। তো সবসময় পড়াটাও সিস্টেমেটিক্যালি করবে। আর সবসময় আমাদের কিন্তু এই নেটের পড়া মানে একটু স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, সিস্টেমেটিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি, দুটো ওয়ে ফলো করতে হবে। ঠিক আছে? আর সবসময় আমি যেটা বলি তোমাদেরকে, যে পড়ার সাথে সাথে কিন্তু সেলফ নোট প্রিপেয়ার করবে। অনেকেই কিন্তু আগের ব্যাচে ছিল যাদের নেট পাস হয়ে গেছে, মানে হওয়ারই ছিল তাদের, তো তারা কিন্তু সবসময় সেলফ নোট প্রিপেয়ার করতো। ইভেন অনেকে আমাকে পাঠাতো, মানে দেখিয়েওছে চেক করানোর জন্য। যেমনটা বলতাম, খুব সুন্দর বানিয়েছে, মানে এত সুন্দর বানিয়েছে, ওটাই তার সারা জীবন কাজে লেগে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টে আমরা আসছি রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউড, টিচিং অ্যাপটিটিউড, বারবার আমরা এই টার্মস গুলো শুনছি। তো রিসার্চ অ্যাপটিটিউড জিনিসটা কি, তোমাদের একটু আইডিয়াটা আমি শুনি। কে বলবে হোয়াট ইজ রিসার্চ অ্যাপটিটিউড? বলো, বলো তোমাদের থেকে একটু শুনি, রিসার্চ অ্যাপটিটিউডটা কি? ম্যাম বলবো। হুম, একদম শুরু করে দাও, বলতে বলতে ম্যাম বলা আমার দরকার। মনে হয় আহ, মানে আমরা নেট কোয়ালিফাই করার পর আমরা তো সবাই পিএইচডি মানে মেইনলি হুম রিসার্চের দিকেই যেতে চাইছি। তো তাহলে হুম সেইটার যে বিভিন্ন রকমের মানে অ্যাসপেক্ট গুলো রয়েছে, আম, হুম কি মানে আহ, এটা যে রিসার্চ তো একটা ডাইভার্স জিনিস। তো সেইটা হুম করার মতো আমার কি অ্যাপটিটিউড, মানে আমি কতটা রিসার্চ করার মতো, মানে রিসার্চের কি বলবো মানে প্রত্যেকটা যে যে জিনিসগুলো আমাদের একদম জানতেই হবে রিসার্চের দিকে এগোনোর হুম আগে, সেইটাই ঠিক। রিসার্চ করার আমাকে যেটা বলছো মানে এবল বানাবে ঠিকই রিসার্চ বলেছো, করার জন্য, একদম একদম বানাবে। ভেরি তো গুড। সেইটাই তুমি যেটা বলছো যে রিসার্চ করার জন্য যে যে জিনিসগুলো লাগবে, সেটা এক কথায় আমরা কি বলতে পারি, একটা স্কিল, একটা এবিলিটি। ঠিক আছে? তাহলে একটা স্কিল, একটা এবিলিটি, যেটা আমাদের কি করছে, এই যে প্রথমেই লেখা আছে দেখো, রিসার্চ অ্যাপটিটিউড ইজ আ স্কিল দ্যাট টেস্ট আ ক্যান্ডিডেটস এবিলিটি। যে আমার এবিলিটি কতটা, যেহেতু আমি এই ধরনের এক্সাম গুলো দিচ্ছি কি জন্য, যে আমি পরবর্তীকালে রিসার্চ করবো, তার জন্য তো এক্সাম গুলো না। তো সেটা করছে আমি কতটা, কতটা এবিলিটি, আমার কতটা রয়েছে, আমি কতটা skill হয়েছে, সেটা কিন্তু চেক করছে, থিওরিটিক্যাল কিছু কোশ্চেনের মাধ্যমে চেক করছে। ঠিক আছে? মানে টেস্ট এইভাবেই তো করতে হবে, তাছাড়া মৌখিকভাবে যখন হয় সেটা এন্ট্রান্স এক্সামিনেশনে হয়। রিসার্চ অ্যাপটিটিউড হচ্ছে একটা স্কিল
যেটা কি করে, দ্য টেস্ট এ ক্যান্ডিডেটস এবিলিটি। ঠিক আছে, কিসে কোন পারপাসে এবিলিটি? টু কন্ডাক্ট আ রিসার্চ। কি করবে? ইভালুয়েট ইট ক্রিটিক্যালি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমরা এক কথায় যদি বলতে পারি, টিচিং অ্যাপটিটিউডের ক্ষেত্রেও আমরা দেখেছি, রিসার্চ অ্যাপটিটিউডের ক্ষেত্রেও দেখছি, দেখবে অনেক ক্ষেত্রে ওই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন গুলো হয়, সেখানে অ্যাপটিটিউড টেস্ট হয়, সেখানে কিন্তু নর্মাল টেস্ট বলে না, তাই না? ঠিক আছে, ওই টেস্ট গুলোর নামই অ্যাপটিটিউড টেস্ট থাকে, না একটা স্কিল টেস্ট করে সেখানে। তাহলে অ্যাপটিটিউড মানে হচ্ছে একটা স্কিল, যেটা কি টেস্ট করছে? ক্যান্ডিডেট এবিলিটি টু কন্ডাক্ট রিসার্চ। ব্যাস এইটুকু কথা যদি আমরা মনে রাখতে পারি, দাঁড়াও, এইটুকু কথা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে তোকে একটা ক্লিয়ার আনসার দিতে পারবো। রিসার্চ অ্যাপটিটিউড দ্যাট টেস্ট আ ক্যান্ডিডেটস এবিলিটি টু কন্ডাক্ট রিসার্চ। ঠিক আছে, আচ্ছা, এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমি জাস্ট তোমাদেরকে অ্যাপটিটিউড জিনিসটা কি সেটা জানানোর জন্য একটু এখানে অ্যাড করেছি। তো অ্যাপটিটিউডটাকে অবশ্যই ইম্পর্টেন্ট এই জন্যই বলছে, বিকজ ইটস আ কম্বিনেশন অফ নলেজ, স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। ঠিক আছে, যখনই আমরা বলছি যে জানছি, এত নলেজ গেইন করছি, থিওরিটিক্যাল নলেজ, ঠিক আছে, রিসার্চ বন্ধু, আমার তো গেইন করলে তো হবে না, আমার মধ্যে একটা স্কিল, আমি সেটা কি রিসার্চ কন্ডাক্ট করব। একটা স্কিল মানে সেটা প্র্যাকটিক্যাল কিছু নলেজ থাকতে হবে, থিওরিটিক্যাল নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল নলেজ, বোথ কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং তার সাথে অ্যাটিটিউড, একটা প্রফেশনাল এথিক্স বলি, প্রফেশনাল অ্যাটিটিউড বলি, যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো প্রফেশনের ক্ষেত্রে একটা অ্যাটিটিউড দরকার হয়। তাহলে তিনটের কম্বিনেশন কিন্তু অ্যাপটিটিউড বলতে পারি। ঠিক আছে, তাহলে যদি কেউ কোনো জায়গায় তোমাদের জিজ্ঞাসা করে যে অ্যাপটিটিউড জিনিসটা কি, তাহলে আমরা বলবো একটা স্কিল এবং কম্বিনেশন অফ নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাডাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কি কি বললাম? যে কেউ একজন রিপিট করো, বলো কি বললাম, সেটা অ্যাপটিটিউড সংক্ষেপে বলো। ম্যাম, স্কিল প্লাস নলেজ প্লাস অ্যাটিটিউড। হ্যাঁ বলো। ম্যাম, স্কিল প্লাস নলেজ প্লাস অ্যাটিটিউড। ম্যাম আপনি কিছু একটু দাঁড়া, একটু হোল্ড করছি আমি, হ্যাঁ দাঁড়া। হ্যাঁ ঠিকই বলেছো, নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড তিনটের কম্বিনেশন, ঠিক আছে, এবং একটা স্কিল বলবো। তো এগুলো আমাদের জানা দরকার। রিসার্চ অ্যাপটিটিউড কি, এরকম কখনো কোশ্চেন আসবে না যে হোয়াট ইজ রিসার্চ অ্যাপটিটিউড বা ফিচার্স অফ রিসার্চ অ্যাপটিটিউড, এরকম আসবে না। শুধুমাত্র আমাদের জানা দরকার, যদি কোথাও ইন্টারভিউ বা কোথাও জিজ্ঞাসা করে যে অ্যাপটিটিউড জিনিসটা কি, আমরা তো নেটে পেপার ওয়ানে পড়ি, তার জন্য এটুকু জানা দরকার, কম্বিনেশন অফ নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড। আর এটা হচ্ছে যেটা একটা স্কিল, যেটা কি টেস্ট করে? ক্যান্ডিডেটস এবিলিটি টু কন্ডাক্ট রিসার্চ। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমাদের যেটা পড়তে হবে যে রিসার্চ কি এবং রিসার্চের স্টেপস। মেনলি কোয়েশ্চেন আছে রিসার্চ কি তার ডিটেলস সম্বন্ধে, কিছু কোয়েশ্চেন আছে, কিছু ফিচার্স, কিছু তার স্যালিয়েন্ট ফিচার্স বলো বা রিসার্চ কি, এই ধরনের কিছু কোয়েশ্চেন আছে। আর একটা হচ্ছে রিসার্চের স্টেপস গুলো, স্টেপস থেকে বারবার অনেকবারই কোয়েশ্চেন এসছে। তো রিসার্চ জিনিসটা কি? দুটো ওয়ার্ডের যে একটা কম্বিনেশন, রি অ্যান্ড সার্চ, যেটা আমরা বারবার বলি রি অ্যান্ড সার্চ। সবসময় দেখবে রিসার্চের একটা বৈশিষ্ট্য থাকে কি? রেপ্লিকেবিলিটি, রেপ্লিকা হতে হবে। মানে একটা জিনিস যেটা আছে
সেটা কিন্তু কি হচ্ছে, রিপিট হচ্ছে, রি প্লাস সার্চ। তাহলে কোনো কিছু আমরা নতুন জানার জন্য সার্চ করছি, এটাও হতে পারে, বা কোনো কিছু নলেজ রয়েছে সেটার সাথে আরো নলেজ অ্যাড করবার জন্য কিন্তু আমাদের রিসার্চ করতে হতে পারে। তো রিসার্চের ডেফিনেশন আগের বার আমি একটা বলেছিলাম তোমাদেরকে, লিখে রাখতেও বলেছিলাম বোধহয়। কেউ বলবে ওটা মনে আছে? যে সবসময় যেন এটা আমাদের একদম ঠোঁটস্থ হয়ে থাকে। আমরা তো অনেক ডেফিনেশন পাবো বইতে, কিন্তু একটা নর্মাল একটা জেনারেল ডেফিনেশনই বলেছিলাম। কে বলবে? কারো মনে আছে? লিখতে বলেছিলাম তোমাদেরকে এটা। রিসার্চ রেফার্স টু এ প্রসেস wherein systematic activities are done বা scientific activities are done to find out the solution of a problem or extension of knowledge. মনে আছে? কি প্রসেনজিৎ, মনে আছে এটা? মনে নেই? ম্যাম আমি আপনার টিচিং অ্যাপটিটিউডে ক্লাস পেয়েছি, রিসার্চটা বীরেশ্বর স্যার করিয়েছিলেন। হ্যাঁ ম্যাডাম, এটা মনে হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ম্যাম, রিসার্চ ইন এডুকেশন ওখানে পড়িয়েছিলাম, ওখানে পড়াতে গিয়ে বলেছিলাম বোধহয়। যাই হোক, ম্যাম আর তো টিচিং এর আগে ক্লাস করিয়েছি, হ্যাঁ ঠিক। ম্যাম তো আরেকবার রিসার্চটা, হ্যাঁ বলছি, যারা নতুন বা যারা লেখার প্রয়োজন বোধ করছো তারা লিখতে পারো যে research refers to a process. Research refers to a process wherein systematic and scientific activities are done, wherein systematic and scientific activities are done to find out the solution of a problem to find out the solution of a problem or extension of knowledge. Extension of knowledge. ম্যাম সলিউশনের পর থেকে একবার বলুন না। হ্যাঁ, সলিউশন অফ আ প্রবলেম। সলিউশনটা কিসের? একটা প্রবলেম, যেটা আমরা রিসার্চ প্রবলেম বলি। সলিউশন অফ আ প্রবলেম অর এক্সটেনশন অফ নলেজ। হয়েছে? আরেকবার রিপিট করছি, রিসার্চ রেফার্স টু আ প্রসেস wherein systematic activities are done to find out the solution of a problem or extension of knowledge. ঠিক আছে? এখানে রিসার্চ সার্চ করলেও তোমরা অনেক কিছু পেতে পারো, বা মেটেরিয়াল বলো, বইতে সব জায়গায় পাবে। তো কতগুলো জিনিস আমাদের রিসার্চ করতে গিয়ে মাথায় রাখতে হয়, এই ডেফিনেশনটার মধ্যে সবটা আছে। তাহলে রিসার্চটা কি একটা? ইট রেফার্স টু আ, বলে দিয়েছে, একটা প্রসেস। সাইন্টিফিক হ্যাঁ, প্রসেসটা কি রকম? সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক। এই প্রসেসটা সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক, ঠিক আছে। তো সেখানে আমরা কি করছি? একটা প্রবলেমে, যেটা রিসার্চ প্রবলেম, সেটা সলিউশন খুঁজছি। এটা হতে পারে, বা কোনো নলেজ রয়েছে সেটাকে আমি আরো এক্সটেনশন কিছু করবার জন্য, বা সেই নলেজের মধ্যে এক্সিস্টিং নলেজের কিছু অ্যাড করবার জন্য আমি রিসার্চ করতে পারি। ঠিক আছে? তাহলে একটা সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক একটা প্রসেস, যেখানে আমরা কোনো একটা রিসার্চ প্রবলেমের সলিউশন খুঁজছি। দেখো এখানে লেখা আছে, রিসার্চ ইনভলভ সায়েন্টিফিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যানালিসিস অফ আ রিসার্চ এরিয়া অ্যান্ড কনক্লুডিং দ্য ফাইন্ডিংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট রিজনিং। সবকিছু আমরা লাস্টে কিন্তু ফাইন্ডিংস খুঁজছি, যেটা একটা এবং লজিক্যাল। এবার একটা আমরা প্রথমে বললাম যে একটা প্রসেস। প্রসেস মানে তার মধ্যে কি থাকবে? স্টেপস থাকবে, পরপর কিছু স্টেপস থাকবে, তাই না? একদম যেটা আমি বললাম পুরো কথাটা একটু ইলাবোরেশন করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? প্রথম দুটো এই প্যারাগ্রাফ।
তাহলে এটা নিশ্চয়ই কিছু একটা স্টেপস আছে, যখন আমরা প্রসেস বলছি তার স্টেপস রয়েছে। ঠিক আছে, স্টেপস আমরা আসছি, তার আগে কতগুলো ডেফিনিশন এখানে দেওয়া আছে, তোমরা নিজেদের জানার পারপাস দেখতে পারো। বেস্ট ডেফিনিশন দেওয়া আছে, ক্রেশওয়েলের ডেফিনিশন দেওয়া আছে। দুটো ডেফিনিশন আমরা দেখি। রিসার্চ ইজ আ সিস্টেমেটিক অ্যাক্টিভিটি, সবাই বলছে কি সিস্টেমেটিক অ্যাক্টিভিটি ডাইরেক্টেড টুয়ার্ডস ডিসকভারি অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ অ্যান অর্গানাইজড বডি অফ নলেজ। ক্রেশওয়েল কি বলছে, রিসার্চ ইজ আ প্রসিডিউর অফ স্টেপস ইউজ টু গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ ইনফরমেশন to increase our understanding of a particular topic or issue। বললাম রিসার্চ প্রবলেম, সেখানে ওখানে কি বলছে টপিক অর ইস্যু, তাহলে সবাই বলছে কিন্তু স্টেপস বা প্রসেস কিন্তু সেখানে রয়েছে। আচ্ছা, এখানে আরো কিছু রিসার্চের ডেফিনিশন বলতে গিয়ে মনে রাখতে হয় আমাদের, রিসার্চ সবসময় কিন্তু অবজেক্টিভ হয়, ইম্পার্সিয়াল হয়, এম্পিরিক্যাল হয়, উইথ এভিডেন্স সেখানে থাকছে, লজিক্যাল অ্যানালিসিস হয় এবং রেকর্ডিং অফ কন্ট্রোলড অবজারভেশন, যেগুলো আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ যখন আমরা দেখবো তখন কন্ট্রোলড অবজারভেশন আমরা দেখবো। এবং সবসময় যেটা কি চাইবে, দ্যাট মে লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ জেনারেলাইজেশন। রিসার্চ যেটা আমরা ফাইন্ডিং পাবো সেটা কি চাইবে, সবসময় জেনারেলাইজড হতে চাইবে। জেনারেলাইজেশন কথাটা আমরা বারবারই পাবো, পরে আসছি যে জেনারেলাইজেশনটা কি। তাহলে রিসার্চকে আমরা একটা সাইন্টিফিক এবং সিস্টেমেটিক এনকোয়ারিও বলতে পারি, যার মধ্যে কতগুলো স্টেপস রয়েছে। আচ্ছা, রিসার্চের একটা শর্ট ফর্ম করবার জন্য একটা দেওয়া আছে যে আর ফর রেশনাল ওয়ে অফ থিঙ্কিং, ই ফর এক্সপার্ট অ্যান্ড এক্সস্টিভ ট্রিটমেন্ট, সার্চ অ্যান্ড সলিউশন, ই ফর এক্সাক্টনেস, analysis, R for relationship of facts, and C for critical observation, careful planning and constructive attitude, H for honesty and hardworking। এবার অবজেক্টিভ আছে, কেন করব, তার স্টেপস আছে। এবার স্টেপস গুলোতে আমরা ডাইরেক্ট চলে আসি। তো বেসিক একদমই যদি আমরা বলি, তাহলে আমরা কটা স্টেপ পাই? রিসার্চের বেসিক স্টেপস কতগুলো আছে? কতগুলো আছে স্টেপস বলো? স্টেপস কি কি আছে রিসার্চের? আমরা তো পড়েছি একটু হলেও, কে বলবে? শ্রেয়া, শ্রেয়া বলো। ম্যাম হ্যাঁ স্টেপস ম্যাডাম, হ্যাঁ ম্যাম, আমি নতুন জয়েন করেছি। আচ্ছা, যে পড়েছো তাহলে বলো, বা হ্যালো ম্যাম জানতে পারো। হ্যাঁ বলো। ম্যাম হুম, হ্যালো, বলো বলো। বলো। ও বলছে, আচ্ছা সৃজনী বলুক। ম্যাম ফার্স্টে বলো, রিসার্চে এগোতে গেলে আমাদের প্রথমেই একটা টপিক চুজ করতে হবে। ঠিক আছে। এবারে সেই টপিক রিলেটেড আমি, ম্যাম আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, ক্লিয়ার। ফার্স্টে আমাদের একটা টপিক মানে চুজ করতে হবে। সেটা আমাদের মানে প্রাইমারি আমাদের যে ইন্টারেস্ট আছে কোনো একটা সাবজেক্টের কোনো একটা দিকে এগোনোর, সেটা হতে পারে, বা আরো বিভিন্ন রকম অ্যাসপেক্ট আছে, সেগুলো ফলো করেও আমরা এগোতে পারি। আমাদের প্রথমে একটা টপিক চুজ করতে হবে। তারপরে আমাদের সেই টপিকের থেকে আমরা এক্স্যাক্টলি কোন মানে একটা রিসার্চ প্রবলেম আমাদের চুজ করতে হবে, যে একটা মানে ওয়াই বা হাউ, এরকম যে আমরা কোনটা নিয়ে মানে কি কোনটাকে টার্গেট করছি সেই টপিকের মধ্যে, আমার প্রবলেমটা কি, রিসার্চ প্রবলেম। তারপরে তারপরে মানে ওটা রিলেটেড যা যা এক্সিস্টিং মানে রিসার্চ রয়েছে, মানে ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হবে। যেটাকে বলা হয় লিটারেচার। লিটারেচার রিভিউ, হ্যাঁ। তারপরে ওই লিটারেচার রিভিউ এর উপরে বেস করে আমি একটা অ্যাপারেন্ট একটা মানে কি বলবো, হাইপোথিসিস আমি মানে ফর্ম করব। ঠিক। তারপরে সেটাকে এই হাইপোথিসিসের হাইপোথিসিস উপরে এন্ড বেস অর করে, রিসার্চ কোশ্চেন। ম্যাম শোনা গেল না। তারপর ডেটা কালেকশন। হ্যাঁ শুনতে পাচ্ছ? ম্যাম আরেকবার একটু বলুন। তারপর ডেটা কালেকশন। তারপরে আমি আমার রিসার্চের মানে কিভাবে আমি এগোবো, ডেটা কালেকশন সেটা প্ল্যান করব। তারপরে আমি মানে
হ্যান্ডস অন ডেটা কালেক্ট করব বা যেভাবে হোক সেটা অ্যানালিসিস quantitative। তারপর আমি অ্যানালাইজ হুম করে নেব, করে এবারে আমি যে রিপোর্টটা মানে করতে চাইছি সেটা একটা রিপোর্ট প্রিপেয়ার করব। এটাই। হুম ঠিক ম্যাম আপনার কথা খুব ঠিক কেটে আছে। আর কেউ যাচ্ছে। বলতে চাইছে? এটা হচ্ছে আচ্ছা, দেখো তো এখন হ্যাঁ ম্যাম এখন এখন ঠিক ঠিক আছে। আছে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বুলটি বলছিলে, বলো। ম্যাম ওইটাই বলছিলাম, ও যেগুলো বললো সেটাই বললাম। প্রথমে আমাদের একটা রিসার্চ মানে যেটা নিয়ে আমরা রিসার্চ করব সেই রিসার্চ প্রবলেম বা টপিক, আমরা যদি হুম বাংলা থেকে বলি যে আমি হুম যদি এখন মানে মধ্যযুগের স্বপ্নাদেশ নিয়ে মানে টপিকটা নিই, ওইটা টপিক। তার এবার ওই টপিকের ওপর হুম মানে কি কি আমার কাছে এলিমেন্ট আছে, মানে কি মানে আমাকে লাইব্রেরি মানে রিসার্চ করতে গেলে লাইব্রেরি ওয়ার্ক থাকে, সেখান থেকে আমাকে সমস্ত কিছু এলিমেন্ট আনতে হবে প্রথমে, যে কি কি মানে ওর ওপরে কি কি কাজ হয়েছে হুম বা কোন কোন বই আছে কাজ হয়েছে। সেগুলোকে আমাকে, হ্যাঁ সেগুলোকে আমাকে আগে দেখতে হবে। তারপরে এসে আমি আমার সমস্ত কিছু মানে আমি কোন কোন মানে কি মানে কোন কোন বিষয়ের বা কোন কোন একটা টপিকের সাব টপিক থাকে, তো সেই সাব টপিক গুলো আমাকে হুম লিখতে হবে যে এ কোন কোন উদ্দেশ্যে বা মানে কি কি আমাকে করতে হবে, আমাকে কি কি নতুন করে কাজ করতে হবে সেটাকে করতে হবে। তারপরে আমাকে অনুমান করতে হবে, মানে আমি আগে মানে হ্যাঁ লাইব্রেরিতে গেলাম, সমস্ত কিছু ডাটা কালেক্ট করে নিয়ে এলাম, আমি কি কি কাজ করব সেটাকে আমি আগে লিখে নিলাম অবজেক্টিভ গুলোকে। তারপর আমি অনুমান করবো যে এটা কিভাবে করা যাবে। তারপর আমার হচ্ছে এবার আমাকে কি করতে হবে, এবার আমার আসল কাজটা শুরু। অনুমান করার পর আমাকে আমার রিসার্চটা ডিজাইন করতে হবে। এবার এবার রিসার্চের জন্য আমাকে আমার নিজের যে টপিক তার জন্য বিভিন্ন যে তথ্যগুলো কালেক্ট করতে যেতে হবে, এইভাবেই রিসার্চটা হয় মানে। তারপর সেই ঠিক। তথ্যগুলোকে আবার বিশ্লেষণ করতে হবে, হুম সাধারণীকরণ আছে এবার এবং দেখো সেটাকে সাবজেক্ট জমা ওয়াইজ, দিতে হবে। ঠিক, সাবজেক্ট আর ওয়াইজ আমরা লাস্টে বিভিন্ন একদম স্টেপ আমাকে একটা ফলো করি। রিপোর্ট রাইটিং করতে হবে। রিপোর্ট রাইটিং করতে হবে। একটা সাবজেক্টে আলাদা আলাদা হলেও একটা কিন্তু জেনারেল স্টেপ আমাদের থাকে, যেটা আমরা এবার পড়ার জন্য, যেটা আমরা অ্যানালিসিস করলাম বা শুনলাম এই জন্যই, কারণ দুবার শুনলে, দুজনের থেকে শুনলে সেটা আরো ভালো মনে থাকে। এবার আমাদের পরীক্ষার জন্য যেভাবে পড়তে হবে সেটা হচ্ছে সিস্টেমেটিক অ্যাক্টিভিটিস বা সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস কি, তার মোটামুটি আমরা 6টা স্টেপ মনে রাখতে পারি। তো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, বিভিন্ন নামে স্টেপ গুলো দেয়। কোথাও আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেম হিসেবে দেয়, কোথাও ফোকাস এরিয়া আইডেন্টিফিকেশন সেটা দিতে পারে, বা রিসার্চ এরিয়া আইডেন্টিফিকেশন। সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমাদের এই স্টেপ গুলো লিখে নিতে পারো, যে আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেম, একদম বেসিক স্টেপস। একটু অন্য নামগুলো। ম্যাম কথা কেটে যাচ্ছে, আপনার ব্রেক হচ্ছে। ম্যাম আপনার ভয়েস ব্রেক হচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা এখন ঠিক আছে। এখন ঠিক আছে। Identification of research problem. Identification of research problem. Second হচ্ছে review of related literature. Review of related literature. Review of related literature. Third হচ্ছে statement of hypothesis or research question. Statement of hypothesis or research question. Fourth হচ্ছে data collection. Fourth, data collection. Fifth হচ্ছে data analysis. Data analysis number 5. Number 6 এবং লাস্ট হচ্ছে result or report writing. Result or report writing. ম্যাম ঠিক আছে? বলছি একটা বলো। টপিক ছিল জেনারেলাইজেশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। যে ওটা অ্যানালিসিস এর মধ্যে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক। ওটাই অ্যানালিসিস এর হুম। মধ্যে চলে আসবে। এবার ডেটা কালেকশন বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন ভাবে করে। তো এটা একটা জেনারেল ভাবে আমরা যদি স্টেপস গুলো বলি, তাহলে এই 6টা স্টেপ বললেই হবে।
এবার দেখো যে মেটেরিয়ালটা তোমাদেরকে দিয়েছে সেখানে দেবো আর কি আইডেন্টিফিকেশন অফ দ্য রিসার্চ প্রবলেম, লিটারেচার রিভিউ, রিসার্চ অবজেক্টিভ আলাদা করে এখানে দেওয়া আছে স্টেপস। তো অবজেক্টিভ অবশ্যই আগে থাকবে। যদি অবজেক্টিভ টপিকটা মানে নামটা ঢুকিয়ে দেয় তাহলে তখন আমরা কোথায় লিখবো অবজেক্টিভ সিলেকশন? লিটারেচার রিভিউ এর পরেই রাখবো, তাই না? তো এইরকম স্টেপস গুলো মোটামুটি একই থাকে, কিন্তু দেখবে নামগুলো কোথাও আলাদা দিয়ে দিতে পারে। আমরা এখানে আইডেন্টিফিকেশন অফ রিসার্চ প্রবলেম দিচ্ছি, তার আগে যদি থাকে ব্রড এরিয়া সিলেকশন, নিশ্চয়ই সেটা প্রথমে হবে। তো এরকম রিসার্চ স্টেপস গুলো বিভিন্ন নামে দিতে পারে, তবে মোটামুটি বেসিক স্টেপস হচ্ছে এগুলো। তো এগুলো একটু ডিটেলসে বলা আছে। এবার আসি ক্যারেক্টারিস্টিক্স, যেটা হচ্ছে মেন রিসার্চের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে দেখবে অনেক কোয়েশ্চেন অনেক সময় আমরা পাই যেখানে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, এখান থেকে কোয়েশ্চেন আসতেই থাকে, তাই না? ম্যাম হুম, বলো। স্টেপ থার্ড নাম্বার পয়েন্টটা কি বললেন আরেকবার প্লিজ রিপিট করুন। স্টেটমেন্ট অফ হাইপোথিসিস, মানে অনুমান যেটা ট্রিটমেন্ট। করে, যেটা না, স্টেটমেন্ট, ও বক্তব্য থ্যাংক আর ইউ কি, STATEMENT, স্টেটমেন্ট অফ হাইপোথিসিস। মানে যেটা বুলটি বললো বাংলা ক্ষেত্রে অনুমান আমরা করি, সেক্ষেত্রে আমাদের যে কোনো রিসার্চের ক্ষেত্রে একটা হাইপোথিসিস বা রিসার্চ কোয়েশ্চেন আমাদের লিখতে হয় বা সিলেক্ট করতে হয় বা সেটাকে আমাদের তৈরি করতে হয়। আচ্ছা, রিসার্চের যে ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে আমরা একদমই এখানে ছবির আকারে দেখতে পাচ্ছি যে অবজেক্টিভিটি, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, অ্যাকিউরেসি, ক্রেডিবিলিটি, জেনারেলাইজেবিলিটি, এম্পিরিক্যাল রিসার্চ, সিস্টেমেটিক, কন্ট্রোল ফ্যাক্টর, সাইক্লিক্যাল, লজিক্যাল এবং রেপ্লিকেবল। যে রিসার্চ পড়তে গিয়ে আমরা কতগুলো ডেফিনিশন পড়তে গিয়ে কিছু কিছু পেলাম, তাছাড়াও আমরা আরো কতগুলো মানে ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি। অবজেক্টিভিটি মানে বুঝতে পারছো যেটা কি থাকবে? অবজেক্টিভ মানে কি? নিরপেক্ষ, যেটা যেখানে কোনো রকম ভাবে প্রেজুডাইসিস থাকছে না, কোনো বায়াস থাকছে না, রিসার্চার তার মন মতো কিছু কাজ করে নিচ্ছে সেটাও নয়। তাহলে এটা বায়াস ফ্রি, তাই তো? ফ্রি ফ্রম বায়াস বা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সের থেকে ফ্রি থাকছে, পার্সোনাল বিলিফস এর থেকে একদমই, কিন্তু পার্সোনাল বিলিফ মানে ওই বায়াসই হয়ে যাচ্ছে, সেগুলো থাকবে না। তারপর কি হচ্ছে, এটা অবজেক্টিভিটি মানে কি বলতে চাইছে? নো ইনক্লাইনেশন বা নো প্রেজুডাইসেস। রিসার্চারে কোনো রকম ভাবে তার নিজের বিলিফস কে এখানে ইনক্লুড করে দেবে না বা কোনো প্রেজুডাইসেস এখানে থাকবে না। তাহলে সবটাই হচ্ছে ফ্রি ফ্রম বায়াস, বায়াসনেস থাকবে না রিসার্চের মধ্যে। সেকেন্ড হচ্ছে রিলায়েবিলিটি। এবার রিলায়েবিলিটি, ভ্যালিডিটি আমরা লাস্টে আসছি, ওই দুটো একটু ডিটেলসে পড়বো। আচ্ছা, তারপর আমরা পাচ্ছি অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে কি? অ্যাকিউরেসি বলতে কি? রিসার্চের ক্ষেত্রে অ্যাকিউরেসিটা কি থাকবে? নির্ভুলতা। হ্যাঁ, অ্যাকিউরেট হতে হবে। যেটা আমি বলছি সেটা তো অবশ্যই লজিক্যাল তো হবে এবং সেটা অ্যাকিউরেট হতে হবে, যে ঠিকঠাক বলছি কিনা। এই যে কালকেই স্যার বলছিলেন না যে কিভাবে তোমরা বললে যে এদের সংখ্যাটা বেশি, তাদের সংখ্যাটা বেশি, কম বেশি, সেটা আমরা অবশ্যই একটা ডেটা থাকবে, অ্যাকিউরেট হতে হবে। এবং স্যার কিরকম বলছেন যে যতগুলো ইউনিভার্সিটি বলছিলেন না, তো কিভাবে বলছিলেন যে অ্যাকিউরেট বলছিলেন। সবকিছু রিসার্চের ক্ষেত্রে সেই অ্যাকিউরেট ডেটাটা কিন্তু আসতে হবে বা অ্যাকিউরেসি থাকতে হবে, এবং অ্যাকিউরেসিটা কিন্তু আমাদের এটা ভ্যালিডিটির সাথে রিলেটেড হবে। মানে সবসময় অ্যাকিউরেট বা অ্যাকিউরেসিটা কিন্তু রিসার্চের ক্ষেত্রে মেনটেন করতে হবে। নেক্সট পয়েন্ট আসছে ক্রেডিবিলিটি। ক্রেডিবিলিটি মানে কি? ক্রেডিবল মানে কি? বিশ্বাসযোগ্য। যেটা বলবো মানে আমার একটা উপযুক্ত সেটার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকবে। আমাকে রেফারেন্স কেন দিতে হয়? ক্রেডিবল করবার জন্য তো রেফারেন্স দিতে হয় না? তো ক্রেডিবল করবার জন্য সবসময় আমাদের দেখবে সাইট করতে হয়, সাইটেশন করতে হয়, সেটা রেফারেন্স আমাদের নিচে দিতে হয়। তাহলে অ্যাকিউরেট কিন্তু রেফারেন্স দেওয়া মানেই সেটা হচ্ছে ক্রেডিবল। ক্রেডিবিলিটি মানেই আমরা কি বলতে পারি? অ্যাকিউরেট রেফারেন্স। রেফারেন্স এটা কোনো প্রাইমারি ডেটা হতে পারে, কোনো সেকেন্ডারি ডেটা, যাই হোক না কেন আমাদের কিন্তু রেফারেন্স দিতে হবে। ঠিক আছে? তাহলে ক্রেডিবিলিটি মানে আমরা একটা শর্ট ফর্মে লিখে রাখতে পারি যে অ্যাকিউরেট রেফারেন্স। যত আমরা ভালো রেফারেন্স দেবো ততই কিন্তু সেই রিসার্চটা কিন্তু ক্রেডিবল হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে জেনারেলাইজেবিলিটি। তো জেনারেলাইজেশন যে কথাটা আমরা বলছিলাম, জেনারেলাইজ করা যে কোনো রিসার্চের ক্ষেত্রে, ঠিকঠাক শুনতে পাচ্ছ তো এখন? শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। ওকে।
তো জেনারেলাইজ করা মানেই হচ্ছে যে আমি যে রিসার্চটা করছি, যে স্যাম্পলের উপর স্টাডিটা করলাম, সেটা যেন আমি একটা বড় পপুলেশনের উপর সেটা করতে পারি, জেনারেলাইজ করতে পারি। কি শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? দাঁড়াও 1 সেকেন্ড, একটু দাঁড়াও তো। এবার শুনতে পাচ্ছ? অন্তরা শুনতে পাচ্ছ? সুকন্যা, দীপিকা, অঙ্কিতা? আচ্ছা, হ্যাঁ ম্যাম, এবার শোনা যাচ্ছে। ভয়েসটা তো ব্রেক ঠিক করছে। হ্যাঁ, এইবারে শোনা যাচ্ছে, এতক্ষণ শোনা যাচ্ছিল না। আছে। আচ্ছা। তো যেটা আমরা বলছিলাম, জেনারেলাইজেবিলিটি মানে হচ্ছে এটাও কিন্তু ভ্যালিডিটির সাথে রিলেটেড, এবং সবসময় আমরা বলছি যেটা স্যাম্পলের উপর যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যেন আমরা লার্জার পপুলেশনে অ্যাপ্লাই করতে পারি, সেটাই হচ্ছে জেনারেলাইজেবিলিটি। ঠিক আছে, নেক্সট আমরা কি পেলাম? এম্পিরিক্যাল রিসার্চ। এম্পিরিক্যাল মানে কি বলি? এম্পিরিক্যাল জিনিসটা কি? যেটা কিসের উপর বেস করে? কোনো রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। মানে এক্সপিরিয়েন্স কথাটা মনে রাখবে, এম্পিরিক্যাল মানেই হচ্ছে এক্সপিরিয়েন্স থাকবে। এম্পিরিক্যাল মানে তার এভিডেন্স থাকবে। ঠিক আছে, কোনো এক্সপিরিয়েন্স বা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, এভিডেন্স, এগুলো থাকলে তবেই আমরা কিন্তু সেটাকে আমরা বলতে পারি এম্পিরিক্যাল রিসার্চ। এবং সিস্টেমেটিক, যেটা পরপর কোনো সাইন্টিফিক ওয়েটা ফলো করছে, সেটা সিস্টেমেটিক। এবং কন্ট্রোল ফ্যাক্টর জিনিসটা কি? কন্ট্রোল ফ্যাক্টর জিনিসটা কি? কন্ট্রোল যতই হবে, রিসার্চ জিনিসটা যত আমরা কন্ট্রোল এরিয়াতে করবো, তত রিসার্চারের কনফিডেন্স বাড়বে যে আদার কোনো ইনফ্লুয়েন্স, আদার্স এক্সটার্নাল ফ্যাক্টরস কোনো কিছু সেটাকে ইনফ্লুয়েন্স করেনি। সেটা হচ্ছে কন্ট্রোল ফ্যাক্টর। আর সাইক্লিক্যাল কেন? সাইক্লিক্যাল কেন বলছে? মানে ম্যাম সাইক্লিক্যাল কেন? কোনো একটা স্টেপে থাকাকালীন আমার দরকার মতো আমি পিছন মানে আগের স্টেপটায় ফিরে যেতে পারি, সেটা কি? না, সেটা নয়। কে বলবে? সাইক্লিক্যাল কেন বলা হচ্ছে রিসার্চটাকে? রিপোর্ট রাইটিং যখন আমরা করি তখন ফাইনাল একটা স্টেপ থাকে আমাদের, ফার্দার রিসার্চ বলে। আমরা ডিজার্টেশনও করি ফার্দার রিসার্চ, যে আমার রিসার্চটা থেকে আরো পরবর্তী কি রিসার্চ হতে পারে, এই রিলেটেড কি হতে পারে। ধরো আমি একটা স্টাডি করলাম শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের উপরে, বা শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টের উপরে, তুমি বলতে পারো এই স্টাডিটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হতে পারে, বা এই স্টাডিটা শুধুমাত্র আমি স্কুল টিচারদের উপর করেছি, এই স্টাডিটা কলেজ টিচারদের উপরও করা যেতে পারে। তাহলে একটা প্রবলেম শুরু হয়েছিল, আবার একটা প্রবলেম এ দেখিয়ে দিচ্ছে। তাহলে একটা সাইক্লিক্যাল প্রসেসে কিন্তু রিসার্চ চলতে থাকে। রিসার্চ মানে আমি রিসার্চ করলাম সেখানেই শেষ নয়, সেটা থেকে আরো প্রবলেম আমি ফাইন্ড আউট করতে পারি। ঠিক আছে, ওই জন্য ফার্দার রিসার্চ বলে একটা স্টেপস থাকে। আচ্ছা, নেক্সট হচ্ছে লজিক্যাল, যার মধ্যে ম্যাম, যা ওটা কিছু কি ওই আমি ইন্টারপ্রিটেশনে থাকবে? না, একদম লাস্ট সেকশনে থাকে, লাস্ট মানে চ্যাপ্টারে রিপোর্ট থাকে। রাইটিং এ থাকবে সেটা? হ্যাঁ, রিপোর্ট রাইটিং এ থাকে, হ্যাঁ, ফার্দার রিসার্চ। আবার অনেক ক্ষেত্রে কিছু কিছু জার্নালও অনেক ক্ষেত্রে লেখার সময় চাই যে এই রিসার্চটার ফার্দার রিসার্চ কি হতে পারে, সেই স্টেপটাকে ইনক্লুড করতে হয়। আমাদের অনেক আর্টিকেলে লেখার সময় দিতে হয়, বা ইমপ্লিকেশন কি হয় সেগুলো দিতে হয়। কিন্তু জেনারেলি এগুলো আমরা রিপোর্ট মানে থিসিস রাইটিং বা ডিসার্টেশন রাইটিং এর সময় লিখি, রিপোর্ট রাইটিং এর সময় লিখি ফার্দার রিসার্চ।
এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যে তোমার রিসার্চ থেকে আর কি কি রিসার্চ হতে পারে। ঠিক আছে, আচ্ছা। লাস্ট একটা পয়েন্ট আছে দেখো, রেপ্লিকেবল। রেপ্লিকা আমরা কথাটা শুনেছি যে নকল একটা ভার্সন থাকে, রেপ্লিকা। তো রেপ্লিকা কি বা রেপ্লিকেবল জিনিসটা কি? যে কপি হবে, তাই তো? এটা কি করছে? রেপ্লিকেবল মানে কি? কে বলবে রেপ্লিকেবল ক্যারেক্টারিস্টিক্সটা কি রিসার্চে? মানে একটা রিসার্চের কপি আর একটা হতে পারে, ঠিক আছে? মানে যখন আমি একটা রিসার্চ করছি সেই ধরনের রিসার্চ যদি আরেকজনও করলো, সেটা একটা রেজাল্ট কনসিস্টেন্সি থাকলো, তখন সেটাকে আমরা বলতে পারি রেপ্লিকেবল। কোনো রিসার্চ যদি আমি করলাম সেটা নিয়ে কোনো কাজ হয়নি, তখন সেটাকে রেপ্লিকেবল বলা যায় না। তাহলে কোনো কিছু রেপ্লিকা মানে কি? কপি বা নকল হচ্ছে, একটা রেজাল্ট আমি পেয়েছি, আরেকজনও স্টাডি করেছে, অন্য জায়গায় হতে পারে, সেই ধরনের একই ধরনের রেজাল্ট পাচ্ছি। এটা হতে হবে রিসার্চের ক্ষেত্রে, রেপ্লিকেবিলিটি থাকতে হবে। এটা সায়েন্টিফিক যে স্টেপস বা সায়েন্টিফিক যে মেথড রয়েছে রিসার্চের মধ্যে, যে স্টেপস গুলো পাচ্ছি তার মধ্যে কিন্তু এই কোয়ালিটিটা বা এই ক্যারেক্টারিস্টিক্সটা থাকছে। রিসার্চের ক্ষেত্রে আরো দুটো যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা হচ্ছে রিলায়েবিলিটি এবং একটা হচ্ছে ভ্যালিডিটি। যে অ্যাকিউরেসি, ক্রেডিবিলিটি, জেনারেলাইজেবিলিটি, এম্পিরিক্যাল রিসার্চ, সিস্টেমেটিক, কন্ট্রোল ফ্যাক্টরস, সাইক্লিক্যাল, লজিক্যাল, রেপ্লিকেবল সবগুলো আমরা পেলাম। ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এই দুটো কথা কিন্তু আমরা বারবার পাই এবং এই দুটো থেকে কিন্তু কোশ্চেন আমরা দেখতে পাই, যে কোশ্চেন আসে রিলায়েবিলিটি কি আর ভ্যালিডিটি কি, তাই তো? কোশ্চেন আসে তো। যারা পড়েছো তারা বলো রিলায়েবিলিটি কি, ভ্যালিডিটি কি? এটা রিসার্চের যেমন বৈশিষ্ট্য হিসাবে পাই, এটা আমরা কোনো একটা টুলেরও বৈশিষ্ট্য হিসেবে পেতে পারি। যখন আমরা কোনো টুল বানাই রিসার্চের ক্ষেত্রে ডেটা কালেকশনের জন্য, সেখানেও কিন্তু যে টুলের বৈশিষ্ট্য হিসাবে রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, সেন্সিটিভিটি, অবজেক্টিভিটি, ইউজেবিলিটি এগুলো আমরা পাই ক্যারেক্টারিস্টিক্স অফ টুল হিসাবে। তো রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি দুটো কথা আমরা কিন্তু দুটো ওয়ার্ডের থ্রু দিয়ে মনে রাখতে পারি। শুধুমাত্র দুটো ওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, যে রিলায়েবিলিটি কি এবং ভ্যালিডিটি কি। কি বলবে? রিলায়েবিলিটি জিনিসটা কি বলো, যারা বলছো বলো। ম্যাম রিলায়েবিলিটি হচ্ছে মানে কোনো একটা আমি যে রিসার্চটা করছি বা আমার যে ফাইন্ডিংটা সেইটা হুম সেটা যে মানে যে কি বলবো মানে যেটার টার্গেট করেছি আমি, সেটা যে ফিউচারেও একই রেজাল্ট দেবে, মানে এটার উপর স্টাডি হলেও সেটা টোটালি হুম মানে ফলসিফাই করা যাবে না। হ্যাঁ, রেজাল্টের যেটা ম্যাম বলছি, মানে তুমি যেটা বললে। বলো। ম্যাম আপনি কি ভ্যালিডিটি আর রিলায়েবিলিটির মধ্যে পার্থক্যটা জিজ্ঞেস করছেন? না, পার্থক্য নয়, আমি বলছি রিলায়েবিলিটি কি আর ভ্যালিডিটি কি জিনিসটা কি, আগে আচ্ছা, এইটুকু। বলছি ভ্যালিডিটি হচ্ছে ভ্যালিডিটি আর রিলায়েবিলিটি। আচ্ছা, ভ্যালিডিটি হচ্ছে হচ্ছে আমি, আচ্ছা যদি আমরা খুব সহজ করে একটা কিছু বলি কি, হুম যে এই জিনিসটা এই পর্যন্ত আমরা যে রিচার্জ করি ফোনের রিচার্জ, ঠিক আছে, ফোনের হুম রিচার্জটা 28 দিন এই তারিখ পর্যন্তই ভ্যালিড, মানে এর পরে আর চলবে না। এটা হচ্ছে হুম ভ্যালিডিটি, মানে তোমার মান্যতা, তুমি একটা যে গবেষণা করেছো সেটা কতটা মান্যতা পাচ্ছে, এটা হচ্ছে ভ্যালিডিটি। আর রিলায়েবিলিটি মানে হচ্ছে তুমি যে কাজটা করছো তার মধ্যে কতটা সততা বা সঠিক সেটা যতটা মাপা যাচ্ছে, সেটাই হচ্ছে রিলায়েবিলিটি। তার যোগ্যতা কত বা এটা যোগ্যতা কত, সেটাই দুটো হচ্ছে রিলায়েবিলিটি। আচ্ছা, আরো আমরা ক্লিয়ার করতে পারি ভুলটি। তো রিলায়েবিলিটি হচ্ছে কি কনসিস্টেন্সি, যে কোনো একটা জিনিস আমি ধরো এখানে বলতে পারি যে হাউ কনসিস্টেন্টলি এ মেথড মেজার সামথিং। ঠিক আছে, যখন আমরা কোনো কিছু টুলের ক্ষেত্রে যদি আমরা বলি যে এই টুলটা কি মেথডে ইউজ করে এটাকে কোনো কিছু পরিমাপ করলে সেটা যদি আমি করি তাহলে রেজাল্ট আমরা শোনা একই যাচ্ছে পাচ্ছি। না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে আচ্ছা, না। দেখো তো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। রিলায়েবিলিটি হচ্ছে কি রিসার্চের কনসিস্টেন্সি। একটু দাঁড়াও তো, একবার দাঁড়াও তো।
রিলায়েবিলিটি হচ্ছে কি, যে কনসিস্টেন্সি, যে বারবারই কিন্তু আমি একই জিনিস কন্ডাক্ট করছি রিসার্চের ক্ষেত্রে, রেজাল্ট আমরা একই পাচ্ছি। ঠিক আছে, হাউ যদি আমরা টুলের ক্ষেত্রে বলি, হাউ কনসিস্টেন্টলি এ মেথড মেজার সামথিং, এটা লিখে রাখতে পারো, হাউ কনসিস্টেন্টলি এ মেথড মেজার সামথিং, বা কনসিস্টেন্ট রেজাল্ট, এটাও লিখে রাখতে পারো, কনসিস্টেন্ট রেজাল্ট বা হাউ কনসিস্টেন্টলি এ মেথড মেজার্স। হাউ কনসিস্টেন্টলি এ মেথড মেজার্স। তাহলে এখানে একটা কথা আমরা বলতে পারি যে কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি মানেই হচ্ছে কিন্তু কনসিস্টেন্সি, যে একটা আমি রেজাল্ট পেলাম সেটা কিন্তু বারবার যদি আমি টেস্ট করি একই রেজাল্ট পাবো। ঠিক আছে, রিলায়েবিলিটিটাকে আমরা আরো একটা টার্মস বলতে পারি ভেরিফায়াবিলিটি। ভেরিফায়াবিলিটি, খুব ছোট ছোট জিনিস কিন্তু এখান থেকে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি থেকে কোশ্চেন আসবেই। ম্যাম স্পেলিংটা বলে ভেরি ভেরি স্পেলিংটা বলে ভেরিফায়াবিলিটি, ভেরি, VERI, VERI, এখানে লেখা আছে, এই নোটটাতেও আছে, VERI FIA BILITY, VERI FIA BILITY, ভেরিফায়াবিলিটি। তাহলে রিলায়েবিলিটি আমরা পড়লাম যে কনসিস্টেন্সি এবং ভেরিফায়াবিলিটি, দুটো টার্ম আমরা পেলাম। ঠিক আছে, কতটা কনসিস্টেন্টলি এটা মেজার করছে। ধরো কোনো কিছু আমি মাপছি, 1 কাপ চা বা চিনি মাপছি, আমি 3 বারই মাপলাম, সেটা কিন্তু 1 কাপই হলো, তাহলে আমি এটা একদম মানে কেউ এটাকে রিলায়েবল বলতে পারে যে এখানে 1 কাপই চিনি আছে, তো 3 বারই মাপলাম, 3 বার কিন্তু একই জিনিস আমি পেলাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ভ্যালিডিটি। ভ্যালিডিটি জিনিসটা কি? ভ্যালিডিটিটা হচ্ছে কি, আমি যেটা মাপতে চাইছি সেইটাই কি যে আমি চাইছি যে ওটাতে 1 কাপ চিনি থাকুক, আমি মেপে দেখলাম হ্যাঁ ওটাতে 1 কাপ চিনি হলো, তাহলে আমি বলতে পারি এটা অ্যাকিউরেট। তাহলে ভ্যালিডিটি জিনিসটা হচ্ছে কি অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি কিসের? অ্যাকিউরেসি আমার রিসার্চের ইনস্ট্রুমেন্ট হতে পারে, টুল হতে পারে, অ্যাকিউরেসি অফ টেস্টের মেথডটা হতে পারে, অ্যাকিউরেসি অফ রিসার্চ প্রসিডিওর হতে পারে। তাহলে এটা হচ্ছে কি ভ্যালিডিটি জিনিসটাই হচ্ছে অ্যাকিউরেসি। ঠিক আছে, ওটা যেমন আমরা কনসিস্টেন্সি নামটা লিখে রাখলাম, এটা হচ্ছে অ্যাকিউরেসি বা ট্রুথফুলনেস। অ্যাকিউরেসি বলতে পারো বা ট্রুথফুলনেস। যদি আমরা ম্যাডাম আমি একটু টুলের বলবো ক্ষেত্রে বলি, এই দুটো। হ্যাঁ হ্যাঁ বলো বলো। বলছি ম্যাডাম, প্রথমটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা, যেটা সেটাকে যদি এরকম ভাবে বলা যায় উদাহরণ সহ, তাহলে কি রকম হচ্ছে একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ এটা হচ্ছে যে একটা পরীক্ষার ফলাফল কতটা ধারাবাহিকতা বা পুনরাবৃত্তি যোগ্যতার নির্দেশ করে। উদাহরণ যদি বলা যায় তাহলে এটা একটি ওজন মাপার যন্ত্র যা বারবার একই ওজন দেখায়। উদাহরণ হিসেবে ঠিক, বলা যেতে পারে যে থার্মোমিটার যদি প্রতিবার একই তাপমাত্রা দেখায় তবে সেটা নির্ভরযোগ্য। একদম আর ভ্যালিডিটিটা হচ্ছে এই পরীক্ষাটা মানে সঠিকভাবে যা মাপার ডিজাইন করা, তৈরি করা বা মাপছে কিনা সেটা। এটা যদি উদাহরণ বলা যায়, ওজন মাপার যন্ত্র আসলে ওজন মাপছে কিনা সেটা দেখার। এটা যদি উদাহরণ ঠিক। দেওয়া হয় থার্মোমিটার দিয়েই, তাহলে এটা বলা যেতে পারে যে থার্মোমিটার যদি সঠিক তাপমাত্রা দেখায় তবে সেটা। শোনা যাচ্ছে হ্যাঁ, না। তুমি থার্মোমিটারের পর কিন্তু আর শুনতে পেলাম না। হ্যাঁ, ভ্যালিডিটিটা বলো। আচ্ছা, বলছি ভ্যালিডিটির উদাহরণটা বলছি ম্যাডাম, যে ওজন মাপার যন্ত্র আসলে ওজনই মাপছে কিনা সেটা বোঝার জন্য যদি উদাহরণ এরকম ভাবে বোঝায় যে থার্মোমিটার যদি সঠিক তাপমাত্রা দেখায় তবে সেটা বৈধ। একদম ঠিক, থার্মোমিটারটা কিন্তু, যেটা থার্মোমিটারটা, হ্যাঁ তাপমাত্রা মাপার যন্ত্র, থার্মোমিটারটা দিয়ে সেটাই মাপছে বলুন কিনা। একদম ওটাই একদম অ্যাকিউরেসি। থার্মোমিটার এবং দিয়ে যদি উদাহরণটা দিয়ে রাখি তাহলে আমি বুঝতে সুবিধা হবে যে থার্মোমিটারে আমি একবার তাপমাত্রা দেখছি যে সঠিক এবং নির্ভুল বারবার একই আসছে, আর ভ্যালিডিটিটার জায়গায় এটা যদি সঠিক
মানে তাপমাত্রা দেখায় বারবার, তাহলে সেটা বৈধ। হুম, ঠিক। এবার রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটির মধ্যে কিন্তু বারবার একটা রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন দেয়। রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি দুটোই কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি রিসার্চেরও, এবং যদি আমরা টুল মেকিং এর ক্ষেত্রে বলি দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তো রিলায়েবিলিটি যেটা বললাম, কনসিস্টেন্সি এবং ভেরিফায়াবিলিটি দুটো টার্ম আমি লিখে রাখতে বললাম। আর ভ্যালিডিটির ক্ষেত্রে দুটো জিনিস লিখে রাখতে পারো, একটা হচ্ছে অ্যাকিউরেসি আর একটা ট্রুথফুল হবে ম্যাডাম। হ্যাঁ, ট্রুথফুলনেস যদি টুল, হ্যাঁ টুল হিসাবে বলি, তাহলে ট্রুথফুলনেস অফ টুল for which it is made comma দিয়ে measuring that, for which it is made measuring that, মানে যেটার জন্য তৈরি করা হচ্ছে সেটাই কিন্তু পরিমাপ করছে। একদম ম্যাডাম। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালিড। ম্যাম আরেকবার বলুন, এবার ফর হুইচ ইট ইজ মেড কমা দিয়ে মেজারিং দ্যাট, মেজারিং আচ্ছা ঠিক আছে, মেজারিং দ্যাট। ঠিক আছে, তো এবার দুটোর মধ্যে রিলেশনশিপ নিয়ে কোয়েশ্চেন দেয় যে রিলায়েবল হলেই কি ভ্যালিড হবে, নাকি ভ্যালিডিটি হলেই আমরা রিলায়েবল বলবো। বলো এই দুটোর মধ্যে কি রিলেশনশিপ আছে? আগে কোয়েশ্চেন এসছে এটা নিয়ে। যদি এটা রিলায়েবল হয় তাহলে কি হবে? তাহলে কি ভ্যালিড হবে? বলো, কে বলবে? অঙ্কিতা, প্রসেনজিৎ? হবে না, প্রসেনজিৎ রিলায়েবল মানেই ভ্যালিড হতে হবে এরকম কোনো ওই নেই, মানে বাধ্যবাধকতা নেই। অনেক রিসার্চ হয়তো হতেও পারে, নাও হতে পারে ম্যাডাম। কি হতেও পারে, না হতে পারে, কোনটা? ম্যাম বলছি ভ্যালিড হলেই রিলায়েবল হবে, কিন্তু রিলায়েবল হলেই ভ্যালিড হবে তার কোনো মানে নেই। একদম। ম্যাডাম তাহলে ভ্যালিডিটি থাকলে রিলায়েবিলিটি অবশ্যই থাকবে, কিন্তু রিলায়েবিলিটি থাকলে যে ভ্যালিডিটি থাকতে হবে এরকম কোনো কথা নেই। সবাই বাংলা, নিজের বাংলা ইংরেজিতে যেটাতে হোক নিজে লিখে রেখে দাও। রিলায়েবল হলেই কিন্তু ভ্যালিড হলে কিন্তু রিলায়েবল হবেই। যেটা ভ্যালিড হয়ে গেছে সেটা অবশ্যই রিলায়েবল, আর যেটা রিলায়েবল হয়েছে সেটা কিন্তু ইনভ্যালিডও হতে পারে। ঠিক আছে, সেটা কেন কি ভ্যালিডিটি কি? ম্যাম আপনার ভয়েস ব্রেক করছে, আচ্ছা, আপনি একটু আরেকবার রিপিট করবেন, আপনার ভয়েস ব্রেক করছে। বলছি রিলায়েবিলিটি হলেই যে ভ্যালিডিটি থাকবে সেটার কোনো মানে নেই, নাও থাকতে পারে। ঠিক আছে, রিলায়েবিলিটি যদি টিক চিহ্ন দিয়ে রাখি, যদি আমরা দুটো বক্স করি, রিলায়েবিলিটিতে আমরা টিক চিহ্ন দিলাম, ভ্যালিডিটিতে কিন্তু থাকতেও পারে, নাও থাকতে পারে। টিক অর ক্রস। ম্যাম এটা কি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেওয়া যাবে? হ্যাঁ, তুমি যেটা বলছিলাম, মানে যেটা এক্সাম্পল বলছিল বা আমি যেটা বলছিলাম, যেটা মাপছি, ধরো বারবারই জিনিসটা যেটা মাপছি আমি 3বারই পেলাম, সেটা কিন্তু 1 কাপ করে পেলাম। ঠিক আছে, তো চা, চিনি যে কোনো একটা কিছু আমি সেটা 1 কাপ করে কনসিস্টেন্ট, কিন্তু ওই কাপটা যদি চা মাপার জন্য বা চিনি মাপার জন্য না থাকে তাহলে সেটা কিন্তু ভ্যালিড হলো না। ওই মাপার জন্য, ওই জিনিসটা মাপার জন্য যদি কাপটা না হয় তাহলে এইটি হচ্ছে ট্রুথফুলনেস হচ্ছে না, সেটা অ্যাকিউরেট হচ্ছে না। তাহলে রিলায়েবিলিটি হলেই যে ভ্যালিড হবে তার কোনো মানে নেই। রিলায়েবিলিটি হলেও, থাকলেও, কনসিস্টেন্সি থাকলেও কিন্তু সেটা অ্যাকিউরেট নাও হতে পারে। কিন্তু যেটা অ্যাকিউরেট, ম্যাম বলবো, যেটা মাপার জন্য পাচ্ছি। হ্যাঁ বলো, যদি অন্য উদাহরণ থাকে কিছু। ম্যাম ম্যাম একটা কথা বলবো। আমরা অনেক বলো। সময় এই যে দোকানে যাই মুদিখানা দোকানে,
যেখানে হচ্ছে মুদিখানার জিনিস মাপা, মানে এটা একটা উদাহরণ দিয়ে বলছি, জিনিসপত্র মুদিখানার যে জিনিসপত্র মাপা হয় ওটাও একটা কিন্তু ওয়েট মেশিন, ঠিক আছে? ওখানে হ্যাঁ একটা মাপার ইয়ে দেখাচ্ছে, এই ওয়েট মেশিনটা দিয়ে যদি আমরা মানুষের মানে হিউম্যান বডির ওয়েট মাপতে যাই, সেটা কিন্তু ভ্যালিড হবে না, হ্যাঁ কারণ ঠিক ওটা হিউম্যান বডির ওয়েট মেশিন নয়, নয়, একদমই তাই। তাহলে ওটা ভ্যালিড হবে না। ম্যাম হ্যাঁ বলছি, আর সাদ্দাম যেমন কি বলছিলে শরীরের বলো? তাপমাত্রা মাপা। ম্যাম প্রসেনজিৎ বলছি। আচ্ছা বলছি প্রসেনজিৎ বলো। ঘড়িটা আমাদের টাইম মেনশন করে। তো 9টার সময় হুম 9টা না বেজে অনেকে ঘড়িতে 5 মিনিট এগিয়ে রাখে বা পিছিয়ে রাখে। এই হুম ক্ষেত্রে রিলায়েবিলিটি ভ্যালিডিটিটা কি হবে একটু বলেন। ম্যাডাম আমি আচ্ছা একটু অন্যরকম উদাহরণ দিয়ে বলবো। আচ্ছা সাদ্দামেরটা শুনে নি তারপর বলছি। হ্যাঁ, রিলায়েবিলিটি উচিত শিক্ষার ফলাফল হুম যদি ধারাবাহিক না হয় তাহলে এটি বৈধ হওয়ার সম্ভাবনা নেই। উদাহরণ যদি বলা যায় তাহলে ধরুন একটি ওজন মাপার যন্ত্র হুম প্রতিবার একটি ভিন্ন ফলাফল দেখায়, কখনো 5 কেজি কখনো 6 কেজি, হুম তাহলে এটা রিলায়েবল নয়, একদম। তাই ভ্যালিড হওয়ার প্রশ্ন ওঠে না। হুম 2 নম্বর, রিলায়েবিলিটি থাকা সত্ত্বেও ভ্যালিডিটি নাও থাকতে পারে। এর হুম একটা বলছি ম্যাডাম। হ্যাঁ, একটি পরীক্ষা ধারাবাহিকভাবে একই ফলাফল দিতে পারে, কিন্তু তা হুম সঠিক জিনিস মাপছে কিনা সেটা নিশ্চিত নয়। উদাহরণ, একটি ঘড়ি যদি সব সময় 10 মিনিট আগের সময় দেখায়, এটা রিলায়েবল, হুম কিন্তু হুম ভ্যালিড নয়। হুম হ্যাঁ, আর আর যদি ভ্যালিডিটি নিশ্চিত করার জন্য রিলায়েবিলিটি অপরিহার্য যদি যেটা বলি, সেটা হচ্ছে সুনিশ্চিত করতে হলে গবেষণার পদ্ধতি এবং ফলাফলকে নির্ভরযোগ্য হতে হবে। উদাহরণ, একজন শিক্ষার্থীর মেধা যাচাই করার জন্য একটি পরীক্ষা যদি সব সময় নির্ভুল ফলাফল দেয়, তুমি তবে কোনো কিছু রিডিং রিলায়েবল। করছো বই থেকে? বই হ্যাঁ, দেখে বলছো কিছু? কিছু বই দেখে বই নেই, বলছো? বই নেই ম্যাডাম, আমি বই কিনিনি এখনো, আমি ও নতুন। নিজেই বলছো মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো। হ্যাঁ, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, তুমি যেটা উদাহরণটা বলছো সেটা প্রসেনজিতেরও কোশ্চেন ছিল যে ঘড়িটা যদি আমরা আগিয়ে রাখি বা পিছিয়ে রাখি। ম্যাডাম ম্যাডাম আমার সাবজেক্ট যেহেতু ফিজিক্স, তাই আমি সায়েন্টিফিকের ওই ওই দিক দিয়েই বলছি আর কি সবগুলো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ, বেশ তুমি ঠিক আছে, ফিনিশ আপনি করে নাও বলুন। তবে আমি বলছি। না, আমার হয়ে গেছে, আর বলবো না, আপনি বলুন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো বলুন। প্রসেনজিৎ যেটা বললো সেটা তুমি আনসার দিয়েই দিয়েছো, মানে তোমার আনসারই ছিল যে ঘড়িটা যদি আমরা আগিয়ে রাখি বা পিছিয়ে রাখি সেটা বারবারই কিন্তু একই রেজাল্ট দিচ্ছে। ঠিক আছে আমি এটাকে 10 মিনিট পিছিয়ে একদম রেখেছি, একদম একদম। তো কি কি হচ্ছে, তো বারবারই একই রেজাল্ট দিচ্ছে, তো এটা রিলায়েবল আমার কাছে তখন। কিন্তু যদি আমি কোনো স্ট্যান্ডার্ড কিছু টাইমের সাথে আমি এটাকে কম্পেয়ার করি তাহলে সেটা কি অ্যাকিউরেট টাইম হচ্ছে কি? না, ভ্যালিড নয়। কনসিস্টেন্ট এই জন্যই যে একই রেজাল্ট দিচ্ছে আমাকে, সে তো 10 মিনিট আগে পিছু যাই দিচ্ছে না কেন একই রেজাল্ট দিচ্ছে। কিন্তু ঘড়িটা তো যে টাইমটা সেটা তো অ্যাকিউরেট নয়, সেটা ট্রুথফুলনেস আসছে না তো আমার রেজাল্টে। কারণ ওটা যদি আমি অন্য কিছু স্ট্যান্ডার্ড, আমি 9টা বাজতে 10-এর টাইমটা দেখে গেলাম, সেটা আমার কাছে রিলায়েবল। কিন্তু আমি রেলওয়ে স্টেশনে গিয়ে দেখছি তখন 9টা বাজে, তাহলে 10 মিনিট আমার ঘড়িটা পিছিয়ে আছে। কোনো স্ট্যান্ডার্ড জায়গার সাথে আমি যখন কম্পেয়ার করছি তখন দেখছি সেটা ভ্যালিড হচ্ছে না, কিন্তু সেটা রিলায়েবল বিকজ সেটা বারবারই একই রেজাল্ট দিচ্ছে, প্রত্যেকটা টাইমে 10 মিনিট পিছিয়ে পিছিয়েই আছে, তাই না প্রসেনজিৎ? হ্যাঁ হ্যাঁ একদম একদম। হুম তো এই ব্যাপারটাই হচ্ছে। এবার আমাদের কতগুলো কিন্তু ভাগ আছে, রিলায়েবিলিটি ভাগ আছে এবং ভ্যালিডিটিরও ভাগ আছে। আমাদের রিসার্চের ক্ষেত্রে এই অ্যাপটিটিউডের ক্ষেত্রে হয়তো এত ডিটেলসে ভাগগুলো দেয় না, কিন্তু আমরা জেনে রাখবো। তো রিলায়েবিলিটি কি কি ভাগ আছে? একটা টেস্ট রিটেস্ট মেথড আছে। প্রথমে আমরা মানে এই জিনিসটা মাথায় রাখবো যে কনসিস্টেন্সির ক্ষেত্রে টেস্ট এবং রিটেস্ট, একবার টেস্ট করলাম এবং ওভার টাইম আবার টেস্ট করছি, রিপিট করছি কোনো কিছু, তো বারবার রিপিট করে করে টেস্ট করে করে দেখছি সেটা রেজাল্টটা পাচ্ছি কিনা। তো সেটা হচ্ছে কি টেস্ট এবং রিটেস্ট মেথড। ঠিক আছে, এখানে দেওয়াই আছে দেখো শর্টে, দ্য সেম টেস্ট ওভার টাইম। যেটা আমি তোমাদেরকে সেলফ নোট প্রিপেয়ার করার কথা বলছিলাম, এইরকম করে লিখে রাখবে একটা লাইন করে, একটা কনসেপ্ট একটা ওয়ার্ড ম্যাডাম দিয়ে। এই নোটস দেবেন কাইন্ডলি। হ্যাঁ আমি তো নোট দিয়ে দেবো, আগেই দিয়ে দিই আমি, কিন্তু আজকে দিইনি, প্রথম ক্লাস ওই জন্যই দিইনি, তোমাদেরকে একটু আগে বলে দিলে দেবো। ভালো হয় ম্যাডাম। হ্যাঁ আগেই দিয়ে দেবো,
নেক্সট দিন আমরা কি কি ওকে পড়বো সেটা আমি তোমাদের দুদিন আগেই বলে দেবো, টপিকটা কি কি পড়বো, মেটেরিয়ালটা একদিন আগে দিয়ে দিই, হয় সেই দিন সকালে দিয়ে দিই বা আগের দিন দিয়ে দেবো। ওকে তো টেস্ট এবং রিটেস্ট ওভার টাইমে আমরা সেই টেস্টটাকে দুবার কন্ডাক্ট করছি। ইন্টার রেটার রিলায়েবিলিটি কি, ইন্টার রেটার যে রেটিং দিচ্ছে সে কিন্তু ইন্টার মানে অনেকজন আছে, তাহলে কি হচ্ছে, দ্য সেম টেস্ট ইজ কন্ডাক্টেড বাই ডিফারেন্ট পিপল। অনেকজন মিলে ও অনেকজন রিসার্চার কিন্তু একই টেস্ট কন্ডাক্ট করছে, এবার দেখছে রিসার্চ রেজাল্টের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে। ঠিক আছে, তো সেম টেস্টটা অনেকজন মিলে যখন কন্ডাক্ট করছে তখন সেটা হচ্ছে ইন্টার রেটার রিলায়েবিলিটি বা ইন্টার অবজারভার রিলায়েবিলিটি বলা হয়। ইন্টার রেটার রিলায়েবিলিটি বা ইন্টার অবজারভার রিলায়েবিলিটি। নেক্সট হচ্ছে কি প্যারালাল ফর্মস রিলায়েবিলিটি। মানে একই টেস্টের বিভিন্ন ভার্সনকে আমরা ইউজ করছি তাদের রেজাল্টটা দেখবার জন্য। একই টেস্টের বিভিন্ন ভার্সন দেখছি, ডিফারেন্ট ভার্সন অফ এ টেস্ট, তাকে ওটা বোল্ড করা আছে, ডিফারেন্ট ভার্সন অফ এ টেস্ট। নেক্সট হচ্ছে কি ইন্টারনাল কনসিস্টেন্সি, মানে আইটেম গুলোর মধ্যে কনসিস্টেন্সি কতটা রয়েছে, ইন্ডিভিজুয়াল আইটেমের মধ্যে। প্রত্যেকটা আইটেম মানে কি, প্রত্যেক একটা টেস্টের মধ্যে কিছু কোয়েশ্চেন রাখি আমরা, কখনো কিছু স্টেটমেন্ট রাখি, সেইগুলোর মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে। এখন আমরা এগুলো কিছু সফটওয়্যারের মাধ্যমে চেক করে নিচ্ছি, নিজেদের করার দরকার হয় না, একদম যদি আমরা দিয়ে দিই ডেটাটা ওখানে, তাহলে একদম কনসিস্টেন্সি আমরা একদম ইজিলি পেয়ে যাই। ইন্টারনাল কনসিস্টেন্সি, ইন্ডিভিজুয়াল আইটেমের মধ্যে কি কনসিস্টেন্সি রয়েছে। এবার এটার আবার দুটো ভাগ আছে, কি কি ভাগ আছে, ইন্টারনাল কনসিস্টেন্সি দুটো ভাগ আছে, কি কি, অ্যাভারেজ ইন্টার আইটেম কোরিলেশন আর একটা হচ্ছে স্প্লিট হাফ রিলায়েবিলিটি। স্প্লিট হাফটা আমরা অনেকে শুনেছি। স্প্লিট হাফ মানে কি, দুটো হাফে ভাগ করে দিচ্ছি, যে কোয়েশ্চেনটার যে সেট রয়েছে, ধরো 10টা বা 20টা কোয়েশ্চেনের সেট রয়েছে, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে দিলাম, দুটো ভাগের যে রেজাল্ট পেলাম সেই দুটোর মধ্যে কোরিলেশন খুঁজবো। ঠিক আছে, সেটা হচ্ছে স্প্লিট হাফ রিলায়েবিলিটি। আর এটা হচ্ছে অ্যাভারেজ ইন্টার আইটেম কোরিলেশন, সেটাও একই ধরনের, ওই রকমই, মানে ইন্টার আইটেমই খুঁজছি, মানে ইন্ডিভিজুয়াল আইটেম গুলোর মধ্যে। পরে সেট অফ মেজার্স ডিজাইন টু অ্যাসেস দ্য সেম কনস্ট্রাক্ট calculate the correlation between the results of all possible pairs of item। তাহলে পেয়ার্স অফ আইটেমের মধ্যে কি কোরিলেশন রয়েছে সেটা খুঁজছি, অ্যাভারেজ ইন্টার আইটেম কোরিলেশন। ঠিক আছে, তাহলে মোটামুটি যে ভাগগুলো আমরা পড়ি রিলায়েবিলিটির ক্ষেত্রে, টেস্ট, রিটেস্ট, ইন্টার রেটার, প্যারালাল ফর্মস রিলায়েবিলিটি, ইন্টারনাল কনসিস্টেন্সি। ইন্টারনাল কনসিস্টেন্সির আবার দুটো ভাগ থাকে, একটা হচ্ছে অ্যাভারেজ ইন্টার আইটেম কোরিলেশন আর একটা হচ্ছে স্প্লিট হাফ রিলায়েবিলিটি। ঠিক আছে, এবার আসছি, বোঝা গেছে এটা? এখানে কিন্তু ভাগগুলো দেওয়া আছে, ঠিক আছে, প্রত্যেকটা ভাগে ডিটেলস দেওয়া আছে। আমি যদি একদম ডিটেলস লাইন বাই লাইন পড়তে যাই তাহলে অনেক সময় লেগে যাবে বলে আমি শর্টে বললাম। নেক্সট আসছে ভ্যালিডিটি। এটা বোঝা গেছে রিলায়েবিলিটি গুলো? রিলায়েবিলিটি বোঝা গেছে? ম্যাডাম এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে ম্যাডাম পরীক্ষায়? হ্যাঁ, প্রশ্ন আমরা করব, আজকে আমার 20টা সেট আছে কোয়েশ্চেনের, দেখি আমরা কতটা করতে পারি। আমরা যেদিন যেটা পড়বো সেই বেসিসে কোয়েশ্চেন করবো এবং লাস্টে ফাইনাল ডেতে কিন্তু আমরা একদম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, তখন ক্লিয়ার হবে। ঠিক আছে, আগে আমরা যেটুকু পড়ছি বুঝে নি জিনিসটা, তারপর আমরা কোয়েশ্চেন অবশ্যই আলোচনা করবো। ম্যাম বলছি ওই ইন্ট্রা স্পিড হাব আর ইন্টারেটার কি একই? কোনটা ইন্ট্রা স্প্লিট হাব? হ্যাঁ, ইন্ট্রা স্প্লিট হাব আর একটা হচ্ছে ইন্টারেটার? না 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 আলাদা 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 আলাদা। না, অবশ্যই আলাদা। ইন্টারেটার কনসেপ্টটা তো আলাদা, রেটিং যে দিচ্ছে মানে রেটার বা ইন্টার অবজারভার অনেকজন, এটা কি আলাদা, অনেকজন। ইন্টার INTER মানে অনেকজন থাকবে। আর ইন্ট্রা স্প্লিট হাব এই জন্যই বলছে যেহেতু ওটা একটা টেস্ট আইটেমের মধ্যেই থাকছে, ওই জন্য একজনই কিন্তু টেস্টটা করছে, এবং ইন্ট্রা এই জন্যই যে একটা গ্রুপ অফ সেটের মধ্যেই কিন্তু আমি ভাগ করে করে করছি, ওই জন্য ইন্ট্রা স্প্লিট হাব আর স্প্লিট হাব একই হবে। ইন্টার আলাদা, ইন্টার রেটার বা ইন্টার অবজারভার আলাদা, আর ইন্ট্রা স্প্লিট হাব ওটা আলাদা হবে, ওটা তোমার ইন্টারনাল কনসিস্টেন্সির আন্ডারে একটা ভাগ হচ্ছে।
ম্যাডাম এই দুটোর উদাহরণ দেবো আমি একটা। বলো। যেমন দুটি শিক্ষক হুম যদি একটা প্রবন্ধ মূল্যায়ন করে তাহলে দুজনে একই নাম্বার দেবে, এটা হচ্ছে ইন্টাররেটেড রিলায়েবিলিটি। আর যদি ওই আরেকবার বলো। হ্যাঁ বলছি যে দুটি শিক্ষক হুম যদি একটা প্রবন্ধ মূল্যায়ন করে আর হুম কি, হুম তাহলে হুম হুম দুজন হুম এক স্কোর দেবে এটার। আর দ্বিতীয়টা যেটা বললো সেটা হচ্ছে যে একটি পরীক্ষা যদি ধরেন 20টা প্রশ্ন থাকে ঠিক বা 20টা প্রশ্ন নিয়ে গঠিত হয়, তাহলে প্রথম 10টি এবং শেষ 10টি যদি একই ধরনের ফলাফল দেয় তবে এটা হবে আর কি। ঠিক একদম। মানে একদম। একটা কোয়েশ্চেন সেটকে আমি দুটো ভাগ করে দিলাম ওটা, আর একই টেস্টকে দুইজন রিসার্চার ধরে টেস্ট করছে, সেটা হচ্ছে ইন্টাররেটেড। ঠিক আছে, ঠিকই বলেছো, ভেরি গুড। নেক্সট হচ্ছে ভ্যালিডিটি। তার কতগুলো ভাগ আছে? ভ্যালিডিটির ভাগ বলতে গিয়ে আমরা কনস্ট্রাক্ট ভ্যালিডিটি পড়ি, কন্টেন্ট ভ্যালিডিটি পড়ি, ফেস ভ্যালিডিটি পড়ি এবং ক্রাইটেরিয়া ভ্যালিডিটি পড়ি। তাছাড়াও আমরা কতগুলো ভাগ পড়ি, যেটা হচ্ছে তোমার ক্রাইটেরিয়ান ভ্যালিডিটির আন্ডারে পড়ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি, কনকারেন্ট ভ্যালিডিটি এবং পোস্টডিক্টিভ ভ্যালিডিটি। ঠিক আছে, মেনলি আমরা চারটে ভাগ পড়ি: কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, ফেস ভ্যালিডিটি, ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। চারটে: কনস্ট্রাক্ট, কন্টেন্ট, ফেস এবং ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ার আরো তিনটে ভাগ আমরা পড়ি, যেটা হচ্ছে প্রেডিক্টিভ, কনকারেন্ট এবং পোস্টডিক্টিভ। এবার কোন ভ্যালিডিটিটা কি সেটা আমাদের দেখতে হবে। ঠিক আছে, ফার্স্টে যদি আমরা কন্টেন্ট ভ্যালিডিটিটাকে পড়ি। কন্টেন্ট ভ্যালিডিটি কি? এখানে দেখো এই মেট্রিকে আমাদের লেখা আছে কিছু কিছু। হ্যাঁ, প্রথমে ভ্যালিডিটি ওই মানে যে চারটে আমি বললাম সেই চারটে ছাড়াও আমরা বলতে পারি যে ইন্টারনাল ভ্যালিডিটি আর এক্সটার্নাল ভ্যালিডিটি। আগে যেটা বলছিলাম যে ইন্টারনাল ভ্যালিডিটি মানে হচ্ছে সেটা ক্রেডিবিলিটি বা রিসার্চার্স কনফিডেন্স। ইন্টারনাল ভ্যালিডিটি মানে হচ্ছে রিসার্চার্স কনফিডেন্স বা ক্রেডিবিলিটি। ঠিক আছে, আর এক্সটার্নাল ভ্যালিডিটি মানে সেটা কতটা জেনারেলাইজ করতে আমি পারছি, জেনারেলাইজেশন, সেটা হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি। এবার ফেস ভ্যালিডিটি, যেটা আমরা প্রথমে বলছিলাম যে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, ফেস ভ্যালিডিটি এবং ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি। ক্রাইটেরিয়ান ভাগের আবার তিনটে ভাগ রয়েছে। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে রয়েছে ফেস ভ্যালিডিটি। ফেস মানে কি? আমরা মুখটা দেখে বুঝতে পারছি, মানে আমরা অ্যাজিউম করছি, ইট সিমস টু বি, ইট অ্যাপিয়ার্স টু বি, যেন দেখেই মনে হচ্ছে যে টেস্ট আইটেম গুলো আমি দেখছি, দেখেই বুঝতে পারছি যে এটা সুটেবল কিনা। তাহলে কন্টেন্টটা যখন আমি দেখছি, দেখে নিয়ে আমি একটা অনুমান করছি, এটা আমার কাছে মনে হচ্ছে, ইট অ্যাপিয়ার্স টু বি, ইট সিমস টু বি যদি হয়, ইট সিমস টু বি সুইটেবল, ইট অ্যাপিয়ার্স টু বি সুইটেবল, তখন কিন্তু এটা হচ্ছে ফেস ভ্যালিডিটি। ঠিক আছে, তাহলে অ্যাপিয়ারেন্স, ফেস ভ্যালিডিটি মানে হচ্ছে অ্যাপিয়ারেন্সটা দেখে আমি বুঝছি। কন্টেন্ট ভ্যালিডিটি কি? আমরা ভ্যালিডিটি মানে জানি যেটা যেটা এটা মেজার করতে চাইছে সেটাই মেজার করছে কিনা সেটা দেখি। তাহলে কন্টেন্টে কি? যে কন্টেন্ট যেটা এটাকে রিপ্রেজেন্ট করছে, সেই রিপ্রেজেন্ট মানে কন্টেন্টটা কি রিপ্রেজেন্ট করছে যেটা আমি মেজার করতে চাইছি। দ্য ইন্ডিকেটর মেজার্স অল অ্যাসপেক্টস অফ দ্য কনস্ট্রাক্ট, নট জাস্ট এ পার্ট অফ ইট। সবটাই কি মেজার করছে যেটা মেজার করতে চাইছে, মানে কতটা রিপ্রেজেন্ট করছে। ইজ দ্য টেস্ট fully representative of what it aims to measure? ঠিক আছে, তাহলে রিপ্রেজেন্টেটিভনেস কি? সেটা হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি, যে সেটা রিপ্রেজেন্ট করছে কিনা। ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি কি? প্রেডিক্ট করছে, কতটা প্রেডিক্ট করছে। ইন্ডিকেটর করেসপন্ডস উইথ অ্যান্ড ইজ প্রেডিক্টিভ অফ মেজারমেন্টস ইউজিং রিলেটেড ইন্ডিকেটর। এটা কতটা প্রেডিক্ট করছে। তো এই প্রেডিকশনের আবার তিনটে ভাগ, একটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালিডিটি, ইফ দ্য টেস্ট অ্যাকুরেটলি প্রেডিক্ট করছে কিনা। কনকারেন্ট কি হচ্ছে when the predictor and criterion data are collected at the same time. পোস্টডিক্টিভ কি? যে কোন একটা টেস্ট অলরেডি ঘটে গেছে, সেটা কতটা ভ্যালিড, সেটা কতটা প্রেডিক্ট ঠিকঠাক করেছে সেটা দেখছি, পোস্টডিক্টিভ। তাহলে তিনটে ভাগ, ক্রাইটেরিয়ান আবার তার আন্ডারে তিনটে ভাগ। তাহলে প্রেডিকশন জিনিসটাই ক্রাইটেরিয়ান ভ্যালিডিটি দেখছি। একটা হচ্ছে প্রেডিক্টিভ, পোস্টডিক্টিভ এবং কনকারেন্ট। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি।
কনস্ট্রাক্ট মানে হচ্ছে এখানে কনসেপ্ট, যে কনসেপ্টটা মেজার করতে চাইছি সেটাই কি মেজার করছে, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি। দেখো, the indicator measures the construct in a manner that is convergent with other measures in terms of direction. মানে কনভার্জেন্ট মানে কি, এটার সাথে কি অ্যালাইন্ড আছে, যেটা মেজার করতে চাইছে যে কনসেপ্টটা, কনস্ট্রাক্ট মানে হচ্ছে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই কি মেজার করছে। তার আবার দুটো ভাগ আছে, কি কি, কনভার্জেন্ট ভ্যালিডিটি এবং ডিসক্রিমিন্যান্ট। কনভার্জেন্ট কে সিমিলার কনস্ট্রাক্ট এটা দেখছে কিনা, আর ডিসক্রিমিন্যান্ট মানে হচ্ছে যেটা আলাদা, ডিসিমিলার সেটা। Convergent মানে কি হচ্ছে, it refers to the degree to which two measures that theoretically should be related or are in fact related. It can be established if two similar construct correspond with one another. দুটো সিমিলার কনস্ট্রাক্ট হচ্ছে এখানে, আর যখনই আলাদা হয়ে যাবে কনস্ট্রাক্ট গুলো বা কনসেপ্ট গুলো, তখন সেটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, তাহলে একই হলে কি হচ্ছে কনভার্জেন্ট ভ্যালিডিটি, আর আলাদা হলে ডিসক্রিমিন্যান্ট ভ্যালিডিটি। ভ্যালিডিটি থেকে কিন্তু ম্যাচিংও আসে, কোয়েশ্চেনও আসে, এবং এই ভাগগুলো থেকে কোয়েশ্চেন আসতেও পারে। খুবই ডিফিকাল্ট মনে হবে যখন আমরা প্রথম দিন পড়বো, কিন্তু এরকম যদি শর্ট ফর্মে লিখে লিখে পড়ি তাহলে কিন্তু ইজিলি আমরা বুঝতে পারবো। ঠিক আছে, ঠিক আছে। কনস্ট্রাক্ট মানে হচ্ছে কনসেপ্ট, যখনই আমরা দেখছি সেই ইন্ডিকেটরটা মেজার করছে কিনা সেই কনস্ট্রাক্টটা that is convergent with other measures in terms of direction, একই ধরনের হচ্ছে কিনা, এবং তার আন্ডারে যদি একই ধরনের হয় তাহলে কনভার্জেন্ট, যদি আলাদা হয় তাহলে ডিসক্রিমিন্যান্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটির বিভিন্ন রকমের ভাগ আমরা দেখছি। সেই ভাগগুলো কিন্তু তার আন্ডারে আরো ভাগ রয়েছে। মেনলি রিলায়েবিলিটি কি, ভ্যালিডিটি কি, দুটোর মধ্যে রিলেশনশিপ কি, রিলায়েবিলিটির কি কি ভাগ এবং ভ্যালিডিটির কি কি ভাগ, আর এগুলো আমরা কোথার থেকে পেলাম, এই সবগুলোই হচ্ছে রিসার্চের বৈশিষ্ট্য হিসাবে আমরা পেয়েছি। ঠিক আছে, এই অবধি আমরা একটু একটু হলেও বুঝতে পেরেছি। এবার যখন আমরা ডিটেলসে নিজেরা পড়বো তখন বুঝতে পারবো আরো ভালো হবে। বোঝা গেছে? একটু বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ ম্যাডাম। হুম, আজকে ভেবে নিও না যে সবকিছু যারা প্রথম পড়ছো যে সবটাই আমরা একদিনে বুঝে যাব। নিজে পড়তে পড়তে আরো ক্লিয়ার হবে ব্যাপারটা, কিন্তু সেলফ স্টাডি করতে হবে। তারপরে যদি কেউ দেখো যে বুঝতে পারছি না, সে অবশ্যই বলবে, নেক্সট ক্লাসেও বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেও বলতে পারো, যদি কোনো জায়গায় কিছু ডাউট থাকে বা বুঝতে না পারো সেই জায়গাটা। আচ্ছা, এই ম্যাডাম হচ্ছে আমাদের রিসার্চ। নাম্বারটা দিয়ে দেবেন মেসেজে, হ্যাঁ বলো। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা মেসেজে দিয়ে দেবেন, তাই বলছি। ও আচ্ছা, গ্রুপ থেকে পেয়ে যাবে। আচ্ছা, গ্রুপে আছে না? ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, গ্রুপে পেয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, নেক্সট হচ্ছে টাইপস অফ রিসার্চ। এবার আরেকটা যে জায়গা থেকে কোয়েশ্চেন আসেই, কিছু উদাহরণ দিয়ে দিল সেটা কোন ধরনের রিসার্চ, এরকম কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে টাইপস অফ রিসার্চ। এবং রিসার্চের টাইপস যদি কেউ বলে, এটা খুব একটা মানে একটা বড় কোয়েশ্চেন, যেটার আনসার ঠিকঠাক ভাবে দেওয়া যায় না। এই রিসার্চ কয় ধরনের আমরা বলি না, এই রিসার্চ কয় ধরনের এটা বলা যায় না। তার কারণটা কি, কোন বেসিসে আমি টাইপসটা জানতে চাইছি সেটা আমাকে বলতে হবে। যে মেথডের বেসিসে আমি জানতে চাইছি, নাকি অ্যাপ্লিকেশনের বেসিসে জানতে চাইছি, নাকি নর্মাল আমি টাইপসটা তার পারপাস বেসিসে জানতে চাইছি, সেটা আমাকে বলতে হবে যে কোন বেসিসে আমি টাইপসটা জানতে চাইছি। যদি আমি নর্মাল টাইপস অফ রিসার্চ বলি অ্যাপ্লিকেশনের উপরে, সেটা হচ্ছে কি, তিন ধরনের আমাদের ভাগ আছে: ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ এবং হচ্ছে অ্যাকশন রিসার্চ। ঠিক আছে, তো মেনলি দুটোই ভাগে আমরা ভাগ করতে পারি, যে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল, ফান্ডামেন্টাল এবং অ্যাপ্লাইড, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল, এবং লাস্টলি আর একটা রিসার্চ এসছে যেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। তো ফান্ডামেন্টাল রিসার্চটা কি, ফান্ডামেন্টাল রিসার্চ তার আরো দুটো নাম আছে, পিওর রিসার্চ বা বেসিক রিসার্চও বলা হয়। তো ফান্ডামেন্টাল রিসার্চটা কি অনেকেই জানো, বলো, হোয়াট ইজ ফান্ডামেন্টাল রিসার্চ? বলো, কি বলবে? ফান্ডামেন্টাল রিসার্চটা কি, পিওর রিসার্চ? মৌলিক সত্য, যেমন ওই মাধ্যাকর্ষণ শক্তি, মানে ওই যে আপেল ফল পড়েছে সেটা থেকে যে মাধ্যাকর্ষণ শক্তিটা মানে আবির্ভাব করা হয়েছে, মানে মানে যেটা প্রতিষ্ঠা দেওয়া হয়েছে, সেটা কিন্তু সারা পৃথিবীতে সত্য, তার কেউ ব্যতিক্রম ঘটাতে পারবে না।
সেটা পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন। এটাই হচ্ছে মৌলিক হ্যাঁ, সত্য। এটা হচ্ছে কি শুধুমাত্র নলেজ পারপাসে এই রিসার্চটা করা হয়, ফর দ্য সেক অফ নলেজ। এটা কোনো অ্যাপ্লিকেশন আছে কি? থিওরিটিক্যাল, পুরোপুরি হচ্ছে এই ফান্ডামেন্টাল রিসার্চটা থিওরিটিক্যাল। ইট ইজ আন্ডারটেকেন ফর দ্য সেক অফ নলেজ, যার কোনো কিন্তু অ্যাপ্লিকেশন করার ইচ্ছা থাকে না, তাহলে ফর দ্য এটাতে সেক অফ নলেজ। ইউনিভার্সাল ভ্যালিডিটি হ্যাঁ, থাকবে, ইউনিভার্সাল। হ্যাঁ, ইউনিভার্সাল ভ্যালিডিটি থাকবে, যেটা অ্যাডিশন টু নলেজ আমরা বলতে পারি। এক্সিস্টিং স্টক অফ নলেজ সেখানে কিন্তু অ্যাড করছে, যেটা আমরা আগে রিসার্চের ডেফিনেশনে পড়লাম না, যে এক্সটেনশন অফ নলেজ। শুধুমাত্র অ্যাডিশন অফ নলেজ, এক্সটেনশন অফ নলেজ, কোনো কিছু ডিসকভারি, কোনো কিছু এক্সটেন্সিভ আমরা জানতে চাইছি, তখন ফর দ্য সেক অফ নলেজ অনলি যে রিসার্চটা করা হচ্ছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রিসার্চ। শুধুমাত্র এক্সিস্টিং স্টক অফ নলেজে অ্যাড করবার জন্য কিন্তু এই রিসার্চটা। এটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকছে না। ইট ইজ নট লাইকলি টু হ্যাভ এনি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আর রিসার্চটা হচ্ছে কি, এখানে বলাই হচ্ছে যে রিসার্চটা হচ্ছে অবশ্যই এটা ইউনিভার্সালও হবে, এবং পিওর রিসার্চ এর জন্যই বলা হচ্ছে একদম পিওর যে নলেজটা, যেটা কোর নলেজ আমরা বলছি, সেটাই কিন্তু এই ফান্ডামেন্টাল রিসার্চ। ওই জন্য এটাকে পিওর বলা হচ্ছে, বেসিক বলা হচ্ছে, কারণ এইটার উপর বেস করে কিন্তু অ্যাপ্লাইড অ্যাকশন রিসার্চ এগুলো আমরা কন্ডাক্ট করতে পারি। ওই জন্য এটাকে বেসিক বলা হচ্ছে। ফান্ডামেন্টাল রিসার্চ, বেসিক রিসার্চ, পিওর রিসার্চ। তো এটা যদি আমরা বেসিক বৈশিষ্ট্যই বলি, মনে রাখার জন্য আমাদের কতগুলো জিনিস মনে রাখতে হবে। ফর দ্য সেক অফ নলেজ, ইট হ্যাজ নো ইন্টেনশন টু অ্যাপ্লাই ইন প্র্যাকটিস। তারপর হচ্ছে মেন পারপাসটাই হচ্ছে টু অ্যাড টু দ্য এক্সিস্টিং স্টক অফ নলেজ। ঠিক আছে? এটাও কিন্তু ডেভেলপিং, আমরা থিওরি ডেভেলপ করছি, জেনারেলাইজ করছি, প্রিন্সিপাল থাকছে, মেথড থাকছে, সবকিছু থাকছে, কিন্তু আমাদের পারপাসটাই হচ্ছে কিরকম, যে আমরা শুধুমাত্র ফর দ্য সেক অফ নলেজ, ফর অ্যাডিং টু দ্য এক্সিস্টিং নলেজ, এগুলোর জন্য এই পারপাসে আমরা রিসার্চটা কন্ডাক্ট করছি, যেটা কোনো কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকছে না। ঠিক তারপরেই আছে অ্যাপ্লায়েড রিসার্চ। অ্যাপ্লায়েড নামটা শুনে আমরা বুঝতে পারছি আমরা কিন্তু বেসিক রিসার্চটাকে কি করছি, সেটাকে কতটা আমরা অ্যাপ্লাই করতে পারবো এটা দেখছি। তো যেটা আমরা রিসার্চে থিওরিটিক্যাল কোনো নলেজ পেয়েছি, সেই নলেজটা আমরা কতটা অ্যাপ্লাই করতে পারছি, সেটা যখন আসে তখন অ্যাপ্লায়েড রিসার্চ বলছি। It utilizes principles made by fundamental research to know the problems with best possible manner undertaken to solve an immediate problem. এটাও কিন্তু আমরা অ্যাকশন রিসার্চের মতোই একটা প্রবলেম সলভিং রিসার্চ পাচ্ছি। তাহলে অ্যাপ্লাইডটা কিন্তু ইমিডিয়েট নাও হতে পারে, এখানে ইমিডিয়েট লেখা আছে, এটা কিন্তু ইমিডিয়েট সলিউশন নাও দিতে পারে। শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজটা একটা অ্যাপ্লিকেশন হচ্ছে, তখন কিন্তু এটাকে বলা হচ্ছে অ্যাপ্লাইড রিসার্চ। Applied research it is used to find out the solution to existing problems. It is used in application. It is extensive in nature. So, extensive হচ্ছে fundamental, intensive কোনটা, সেটা হচ্ছে applied. Extensive মানে কি, অনেক, মানে এর জেনারেলাইজেশনটা অনেক বেশি। অ্যাপ্লাই মানে অ্যাপ্লিকেশন যখনই আমি দেখছি, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এটা বলতে পারি না, ওই জন্য এটা ইন্টেন্সিভ, মানে এরিয়াটা কিন্তু ন্যারো। আচ্ছা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাকশন রিসার্চ। এটার থেকে আমাদের কোশ্চেন কিন্তু বহুবার আসে, একই কোশ্চেন অনেক সময় রিপিটও হয়েছে। অ্যাকশন রিসার্চ থেকেও কিন্তু অনেকবার কোশ্চেন এসছে। ঠিক আছে? এই টাইপস অফ রিসার্চ অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন, এখানে কিন্তু আমরা অ্যাকশন রিসার্চ যে থার্ড টাইপ পাচ্ছি। অ্যাকশন রিসার্চ এই কথাটা কে কয়েন করেছেন? কার্ট লুইন। ঠিক আছে? কার্ট লুইন। অ্যাকশন রিসার্চ এই কথাটার মধ্যেই আছে যে রিসার্চটা কি। অ্যাকশন মানে সেখানে কি থাকছে? অ্যাক্ট থাকছে, মানে কোনো অ্যাক্টিভিটি থাকছে। এই অ্যাকশন রিসার্চের কতগুলো বৈশিষ্ট্য আছে দেখো। আচ্ছা, অ্যাকশন বলেছে, অ্যাকশন ম্যাম ভয়েস ব্রেক করছে। আচ্ছা, দেখো তো এবার ঠিক আছে? হ্যাঁ ম্যাম। তো অ্যাকশন রিসার্চ হচ্ছে কি একটা, আমরা বলতে পারি স্পাইরাল অফ স্টেপস, ইচ অফ হুইচ ইজ কম্পোজড অফ আ সার্কেল অফ প্ল্যানিং, অ্যাকশন এন্ড ফ্যাক্ট ফাইন্ডিং অ্যাবাউট দ্য রেজাল্ট অফ দ্য অ্যাকশন। অ্যাকশন মানে সেখানে একটা অ্যাক্ট থাকছে, কোনো একটা অ্যাক্টিভিটি থাকছে, এবং এটা সাইক্লিক বলছে, স্পাইরাল অফ স্টেপস। এই স্টেপসটা অনেকবার পরীক্ষাতে এসছে, বলছি পরে স্টেপের মধ্যে কি কি থাকছে।
তাহলে এটা কি ধরনের রিসার্চ? অ্যাকশন রিসার্চ হচ্ছে সেলফ ইনিশিয়েটিভ, সেলফ ইভালুয়েটিভ। তার কারণটা কি? এখানে প্র্যাকটিশনার নিজে কিন্তু রিসার্চ করছে। আমি যে কাজটার সাথে যুক্ত আছি সেখানে যদি আমি নিজে রিসার্চ কন্ডাক্ট করি তখন কিন্তু আমি অ্যাকশন রিসার্চ করতে পারবো। আর এটা একটা ইমিডিয়েট মানে একটা কারেন্ট প্রবলেমের ইমিডিয়েট সলিউশন আমি পাচ্ছি। ঠিক আছে? আর এই সলিউশনটা কিন্তু মে অর মে নট বি জেনারেলাইজ, কারণ সেখানেই অ্যাপ্লিকেশন থাকছে। যেখানেই অ্যাপ্লিকেশন থাকছে সেখানে কিন্তু জেনারেলাইজেশন করা যেতেও পারে বা নাও যেতে পারে, সেটা রিসার্চ স্টাডির ওপর ডিপেন্ড করছে। মেনলি যায় না, কিন্তু কোনো কোনো রিসার্চের ক্ষেত্রে আবার যেতেও পারে। এটা কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের একটা সলিউশন আমাদের দিচ্ছে। অবশ্যই প্রবলেমটা সিচুয়েশনাল, ইমিডিয়েট প্রবলেম সলভ মানে করছে। দ্য সেলফ ইনিশিয়েটিভ এবং সেলফ ইভ্যালুয়েটিভ কেন? ধরো কোনো একজন টিচার যে স্কুলে পড়াচ্ছে সেই স্কুলে তিনি তার নিজের পড়ানোর টেকনিক বলো বা অন্যান্য যে কোনো সেই স্কুলের প্রবলেম নিয়ে রিসার্চ করতে পারে, তখন সেটা ওই জন্য সেলফ ইভ্যালুয়েটিভ। নিজেরই পড়ানোটা ইমপ্রুভ করবার জন্য যদি রিসার্চ করে সেক্ষেত্রে সেলফ ইভ্যালুয়েটিভ, সেলফ ইনিশিয়েটিভ হচ্ছে। তো সবসময় কিন্তু এটা প্র্যাকটিশনার নিজে সেই রিসার্চটাকে কন্ডাক্ট করছে। ঠিক আছে? এই যে লেখা আছে এখানে, অ্যাকশন রিসার্চ ইজ ডান বাই প্র্যাকটিশনার্স দেমসেলভস রাদার দ্যান প্রফেশনাল রিসার্চার। দেখো, যে কোনো জায়গায় আমি রিসার্চ করছি, কোনো একটা স্কুল নিয়ে, কলেজ নিয়ে, সেখানে আমি কিন্তু যুক্ত থাকতেও পারি, নাও থাকতে পারি, তখন আমি প্রফেশনাল রিসার্চার। যদি আমি যে জায়গায় যুক্ত আছি সেখানে রিসার্চ কন্ডাক্ট করছি তখন সেটা অ্যাকশন রিসার্চ। ঠিক আছে? এই সাইকেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই সাইকেলটা অনেকবার এসছে পরীক্ষায়, রিপিট হয়েছে এই কোশ্চেনটা। প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ, রিফ্লেক্ট। অ্যাকশন রিসার্চের সাইকেল মানে হচ্ছে প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ এবং রিফ্লেক্ট। এটা এসছে পরীক্ষায় আগে, দেখেছো রিম্পা, পূজা? বহুবার এসেছে এটা। হ্যাঁ, মানে রিপিট হয়েছে বলতে এই কোশ্চেনটা দেখা যাচ্ছে রিপিট হচ্ছে, হ্যাঁ, একদম অনেকবার এসছে এই হুবহু কোশ্চেন। কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ এটা রিপিট হয়েছে অনেকবার। হ্যাঁ, তো এটা আমরা একদম ভুলবো না। PAOR, যদি শর্ট ফর্মটা মনে রাখতে চাও, PAOR, প্ল্যান, অ্যাক্ট, অবজার্ভ এবং রিফ্লেক্ট। এবার এইটার এই মানে স্টেপস গুলোকে আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি, দেখো প্ল্যানিংটা কি? প্ল্যানিং এর মধ্যে, প্ল্যানিং এবং অ্যাকশনের মধ্যে আমাদের আরেকটা স্টেপস আছে যে আইডেন্টিফাইং, ইনফর্মিং, অর্গানাইজিং। অ্যাকশনের পরে ট্রায়ালিং, কালেক্টিং, কোয়েশ্চেনিং। অবজার্ভিং পরে কি আসছে? অ্যানালাইজিং, রিপোর্টিং এন্ড শেয়ারিং, এন্ড দেন ফাইনাল ইভালুয়েটিং, ইমপ্লিমেন্টিং এবং রিভিজিটিং। তো পুরো সাইকেলটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। অ্যাকশন রিসার্চের সাইকেল কি, অ্যাকশন রিসার্চের বৈশিষ্ট্যগুলো কি, অ্যাকশন রিসার্চ কে কয়েন করেছেন, অ্যাকশন রিসার্চ ডেফিনিশন। বিশেষ করে সাইকেল থেকে কোশ্চেন এসছে, কিন্তু অ্যাকশন রিসার্চটা কি বা তার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি এটা আমাদের পড়ে রাখতে হবে। কারণ ওই ক্লাস্টার অফ অপশনস দিয়ে দিলে সেটা যদি আমাদের কোশ্চেন এরকম আসে তখন কিন্তু আমাদের দেখতে হবে যে অ্যাকশন রিসার্চটা কি। তাহলে মোটামুটি আমাদের পড়ার আজকের ক্লাসে যেটুকু আমরা পড়তে চেয়েছিলাম যে রিসার্চ অ্যাপটিটিউডটা কি, রিসার্চটা কি, তার স্টেপস গুলো কি, রিসার্চের কি কি ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়েছি, সেখানে আমরা রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি ওই দুটোকে মেনলি জোর দিয়েছি। আদার ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা খেয়াল রাখবো। আর নেক্সট হচ্ছে কি আমাদের টাইপস অফ রিসার্চ অন দ্য বেসিস অফ অ্যাপ্লিকেশন, যেখানে ফান্ডামেন্টাল রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ এবং অ্যাকশন রিসার্চ, তাদের কি কি বৈশিষ্ট্য আমরা পেলাম, এগুলো আজকে আমরা দেখলাম। ঠিক আছে? তো বোঝা গেছে? বুঝতে হ্যাঁ পেরেছো? ম্যাডাম। কোনো কোয়েশ্চেন আছে এর মধ্যে? ম্যাডাম, অ্যাকশন রিসার্চের আমি একটা ছোট করে উদাহরণ দিচ্ছি, এটা হচ্ছে না একটু বলো। দেখুন তো। হুম হুম ধরুন, শিক্ষাক্ষেত্রের মতো ক্ষেত্রগুলোর যে সমস্যা হুম সমাধানের মানে দ্রুত পদক্ষেপ নেওয়া যেরকম, হুম যেমন শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল উন্নত করতে ধরেন শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ এবং পরিবর্তন আনা, এটা কি হতে পারে? মানে দ্রুত সমস্যা সমাধান নিশ্চিত করা যাকে বলে। হ্যাঁ, কিন্তু শ্রেণীকক্ষের যে প্রবলেমটা সেখানে তুমি জানলে কি করে? তোমাকে তাহলে সেই শ্রেণীকক্ষে ইনভলভ থাকতে হবে, মানে কোনো হেডমাস্টার হতে হবে তোমাকে, বা স্কুলের কোনো কমিটির সঙ্গে যুক্ত আমি থাকতে হবে। টিচার, হ্যাঁ ম্যাডাম, আমি টিচার অলরেডি। হ্যাঁ, টিচার, ইয়েস, প্র্যাকটিশনার। তুমি যদি একদম সেখানকার প্র্যাকটিশনার হও তাহলে কিন্তু সেটা অ্যাকশন রিসার্চ আমরা বলবো। ঠিক, এটাই বলছি। একদমই ওই উদাহরণটা ঠিকঠাক। ওকে ম্যাডাম। হ্যাঁ, এবার এই অ্যাকশন রিসার্চের বৈশিষ্ট্য থেকে দেখো, এতবার স্টেপস থেকে কোশ্চেন আসছে, এবার কিছু বৈশিষ্ট্য থেকে আসতে পারে।
বা কিছু উদাহরণ দিয়ে দিলেও কোনটা ফান্ডামেন্টাল হচ্ছে, কোনটা অ্যাপ্লাইড হচ্ছে, কোনটা অ্যাকশন হচ্ছে, এটা হতে পারে। কোনো ম্যাচিং থেকে কোশ্চেন দিল, সেটাও হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ম্যাম। পূজা কি বললাম, রিলায়েবিলিটি আর হুম। ভ্যালিডিটি, পূজা একটু বলো। তারপর বুলটি শুনছি, দাঁড়াও। পূজা বলো একটু, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি কি? এক কথায় যেটা আমরা মনে রাখতে চাইলাম সেটা। প্রিয়া বলো, প্রিয়া। ম্যাম ওই একটায় 1 কাপ চা, আর ভ্যালিডিটি হচ্ছে ওই একটা কাপ যেটা দিয়ে মাপা হচ্ছে, সেটা কি? না, যে দুটো ওয়ার্ড আমরা পরীক্ষার পারপাসে, ওটা তো আমরা পড়ানোর সময় বোঝার জন্য বলছিলাম। শুধু পড়ানো আচ্ছা। মানে পরীক্ষার জন্য যেটুকু মনে রাখবো, কোনটা? সোহিনী বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে যেটা আমি বলো। নোট ডাউন করলাম যে যেটা ভ্যালিড সেটা রিলায়েবল, কিন্তু যেটা রিলায়েবল সেটা ইনভ্যালিডও হতে পারে। আচ্ছা, আমি বললাম রিলায়েবিলিটি কি, এটুকু আনসার দাও, তারপর আমি রিলেশনশিপটা দেখছি। কে বলবে? বুলটি বলো। ম্যাম, ম্যাম কি বলবো না অন্য কেউ বলবে? হ্যাঁ, ম্যাম বলো, বলছি তুমি বলো। যেটা রিলায়েবিলিটি মানে বলেছিলেন যেটা ভেরিফাইবিলিটি বা কনসিস্টেন্স, মানে যার মধ্যে থাকবে, Yes, যেটা ওটাই রিলায়েবিলিটির জানতে মানে চাই। এটা। হুম। আর ভ্যালিডিটি যেটা বলছিলেন যে অ্যাকিউরেসি থাকবে বা ট্রুথফুলনেস অফ টুল, যেটা আপনি বলছিলেন। গুড, ওটাই আমি বলতে চাইছি। এটা একদম মনে রাখবো আমরা, যেটা পরীক্ষার পারপাসে বলো বা কোথাও যদি ইন্টারভিউতে আমাদের জিজ্ঞাসা করে, যেটা আমরা মনে রাখবো এই দুটো টার্মস। কনসিস্টেন্সি আমরা মনে রাখতে পারি, আর একটা কি বললাম, ভেরিফায়াবিলিটি। আর ওদিকে ভ্যালিডিটির ক্ষেত্রে আমরা ট্রুথফুলনেস মনে রাখবো এবং অ্যাকিউরেসি। ব্যাস 4টে টার্ম আমরা মনে রাখবো। এবার টাইপস গুলো থেকে আমাদের পেপার 1-এ কোয়েশ্চেন যে খুব বেশি ডেপথে যায় সেটা যায় না, সেটা আমাদের পেপার 2 এর ক্ষেত্রে আসতে পারে। কিন্তু পেপার 1-এ শুধুমাত্র যদি খুব মানে টাফ এর দিকে যায়, তাহলে কিন্তু ওই ম্যাচিং এর ক্ষেত্রে দিতে পারে, ম্যাচিং দিতে পারে। তাছাড়া রিলায়েবিলিটি, ভ্যালিডিটি, তাদের রিলেশনশিপ এই নিয়ে কোশ্চেন দেয়। আচ্ছা, বলো আর কি বলছিলে, বুলটি কি বলছিলে বলো। ম্যাম বলছি যে এই যে আপনি একটা পয়েন্ট পড়ালেন না, রিপ্লিকেবল, এই পয়েন্টটা আরেকবার বলবেন? রেপ্লিকা মানে হচ্ছে কি, যেটা কপি আমরা পাচ্ছি, যে রিসার্চটা করছি আমি সেটার কপি ধরো আবার হচ্ছে, একই রিসার্চটা হচ্ছে, বা সেটাকে কেউ ডিসকার্ড করছে। রেপ্লিকেবল মানে হচ্ছে তার কপি, ম্যাম রেপ্লিকা বলছি থাকে। যে রিসার্চ তো একই রিসার্চ তো, মানে আমি যে টপিকে হুম। করছি সেই টপিকে তো আর কেউ করতে পারবে না, মানে ওই টপিকের ভেতরে অন্য টপিক দিয়ে করতে পারবে, তাহলে এটা কি করে হ্যাঁ, হবে? সেটা ধরো রেপ্লিকা কি হচ্ছে, একই ধরনের ওই যে অ্যাবসেন্টিজম নিয়ে কোনো একটা স্টাডি হয়েছে, সেই অ্যাবসেন্টিজম ধরো আবার কেউ স্টাডি করলো, যে স্কুলের মধ্যে অ্যাবসেন্টিজম কিরকম হচ্ছে, তাহলে একটা রেপ্লিকা হচ্ছে না। রিসার্চের এই আচ্ছা। কোয়ালিটিটা থাকবে, যে একই রিসার্চ কিন্তু বারবার হবে। আচ্ছা, আর ম্যাম লজিক্যালটা আরেকবার বলে দেবেন? হ্যালো, শোনা যাচ্ছে না। ম্যাম শোনা যাচ্ছে না। নো ম্যাম, শোনা যাচ্ছে না। এবার পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হুম। হ্যাঁ, লজিক্যাল যেটা বললে,
লজিক মানে কি, একটা যুক্তি থাকবে যে কোনো কথা, মানে রিসার্চের বা রিসার্চ করার ক্ষেত্রে, মানে ছোট আর্টিকেলই হোক না কেন বা একটা বড় থিসিসই হোক না কেন, মানে প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে কিন্তু আমাকে একটা যুক্তি দিয়ে কথা বলতে হবে। ঠিক আছে, যেটাই বলছি না কেন সেটা আমার মধ্যে একটা লজিক্যাল, মানে কি, যেটা আহ কোনো রিজন থাকবে, যে কথাটা আমি বলছি না কেন সেটা একটা রিজন থাকবে। লজিক্যাল নর্মাল একটা যুক্তি দিয়ে কথা বলা যেটা বলি, সেটাই হচ্ছে রিসার্চের লজিক্যাল কোয়ালিটি। ঠিক আছে। হুম। আর কিছু? শুনতে পেলে তো উল্টি? হ্যাঁ ম্যাম, শুনতে পেয়েছি। হ্যাঁ, সৃজনী কিছু বলছো? ম্যাম এই জেনারেলাইজেবিলিটিটা একবার একটু বলবেন না? বলছি, জেনারেলাইজেশন মানে কি? জেনারেলাইজ করা মানে সাধারণীকরণ করা। কোনো একটা স্টাডি, ধরো যে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচারদের নিয়ে কোনো একটা স্টাডি হচ্ছে, পপুলেশন কি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার, আমি সমস্ত টিচারদেরকে নিয়ে তার স্টাডি করতে পারবো না, আমাকে ধরো 1000 5000 জনকে নিয়ে স্টাডি করতে হবে, তাহলে স্যাম্পল কে আমার 5000 জন স্টুডেন্ট, এই 5000 জন টিচার, তাহলে সেই 5000 হচ্ছে স্যাম্পল। এবং ওয়েস্ট বেঙ্গলে আমি একটা অ্যাপ্রক্স ধরে নিলাম যে 1 লাখ টিচার আছে, 1 লাখ টিচার, এবং আমার স্যাম্পল হচ্ছে 5000 বা 10,000, সেটা হচ্ছে আমার স্যাম্পল। তাহলে আমি কোন একটা স্টাডি করলাম যে এই সমস্ত টিচারদের একটা তাদের প্রফেশনাল কি কোয়ালিটিস রয়েছে সেই নিয়ে একটা স্টাডি করেছি। তাহলে 5000 জনের স্টাডিটা করে আমি যদি বলি সেটাকে আমি 1 লাখের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো, তখনই কিন্তু সেটাকে আমি বলতে পারি জেনারেলাইজেশন, বা আমি জেনারেলাইজ করতে পারবো। এটা হচ্ছে এক্সটার্নাল ভ্যালিডিটি বা জেনারেলাইজেশন, কিন্তু একই ধরনের, যে আমি আমার রিসার্চটা কতটা সাধারণীকরণ করতে পারছি। ঠিক আছে, কম জনের উপর স্টাডি করে বা স্যাম্পলের উপর স্টাডি করে সেটা পপুলেশনে অ্যাপ্লাই করতে পারছি কিনা, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। ঠিক আছে, তাহলে রিসার্চের যে, হ্যাঁ, রিসার্চের বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার রিপিট করছি। কি কি পেয়েছি আমরা? অবজেক্টিভিটি পেয়েছি, রিলায়েবিলিটি পেয়েছি, ভ্যালিডিটি পেয়েছি, আর কি পেয়েছি? জেনারেলাইজেবিলিটি পেয়েছি, এম্পিরিক্যাল রিসার্চ সেটা পেয়েছি, সিস্টেম্যাটিক, ক্রেডিবিলিটি পেয়েছি, অ্যাকিউরেসি পেয়েছি, সাইক্লিক্যাল, লজিক্যাল, রেপ্লিকেবল এবং কন্ট্রোল ফ্যাক্টর। কন্ট্রোল ফ্যাক্টরটাই হচ্ছে রিসার্চার্স কনফিডেন্স। ঠিক আছে, কন্ট্রোল ফ্যাক্টরটাই হচ্ছে রিসার্চারের কনফিডেন্স। এবার এখানে রিসার্চ অ্যাপটিটিউড এবং রিসার্চের কিছু টাইপস, অ্যাকশন রিসার্চের কি সাইকেল, এই নিয়ে 20টা কোয়েশ্চেন আছে। তাহলে 20টা কোয়েশ্চেন আমি তোমাদেরকে পাঠাই, তোমরা নিজেরা আনসার করো। আনসার করে নিশ্চয়ই কোনো একটা এক্সাম গ্রুপ আছে, সেখানে তোমরা আনসার সেন্ড করতে পারো, বা যদি নাও সেন্ড করো, নেক্সট ক্লাসে কিন্তু আমরা ওটা ডিসকাস করব, সবাই দেখবে কে কত পেলে। ঠিক আছে, নিজে নিজে কোয়েশ্চেনের আনসার করে রাখবে খাতায়। ডে 1 বা ক্লাস 1 লিখে রাখবে রিসার্চ অ্যাপটিটিউড। 20টা কোয়েশ্চেন আছে, 20টা কোয়েশ্চেনে ABCD করে আনসার তোমরা করে রাখবে নিজেরা। ফাইনালি নেক্সট ডেতে ধরো আমি কোয়েশ্চেন গুলো অ্যানালিসিস করবো, সেটা দেখে কে কত পেলে সেটা মার্ক করে রাখবে। ঠিক আছে, বুঝতে ম্যাম পেরেছো? বলছি, হ্যাঁ ম্যাম, বলছি হুম হুম। রিলায়েবিলিটি আর ভ্যালিডিটিটা আর একবার মানে সংক্ষেপে একবার বলে দেবেন, মানে দুটোর হুম। মধ্যে রিলেশনশিপটা, হ্যাঁ, যে উদাহরণের মাধ্যমে তখন বললেন, ওটা আর একবার বলে দেবেন। হ্যাঁ, ওটাই বলছি, রিলায়েবিলিটি হচ্ছে কনসিস্টেন্সি, যে আমি একই জিনিসকে বারবার করছি, বারবার কিন্তু একই রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। বা আমরা আরেকটা টার্ম ইউজ করতে পারি, ভেরিফায়াবিলিটি। ঠিক আছে, আর ভ্যালিডিটিটা কি? ভ্যালিডিটিটা হচ্ছে ট্রুথফুলনেস, যেটা আমি মেজার করতে চাইছি, যে জন্য আমি মেজার করতে চাইছি, মানে কোনো একটা টুলকে ইউজ করছি, যে জন্য মেজার করতে চাইছি সেইটাই কি মেজার করছে, সেটা হচ্ছে ভ্যালিডিটি, মানে হচ্ছে ট্রুথফুলনেস বা অ্যাকিউরেসি। ঠিক আছে, তো এবার দুটোর মধ্যে সম্পর্ক কি? ধরো আমি একই জিনিস, ওই যে ঘড়ির জিনিসটা খুব সুন্দর, আমি ঘড়িটা কোনো টাইমটা আগিয়ে রেখেছি বা পিছিয়ে রেখেছি, সেটা আমার কাছে বারবারই কিন্তু, যখন 9টা বাজছে, মানে অরিজিনালি 9টা, তখন কিন্তু 9টা বাজতে 5 দেখাচ্ছে, বিকজ, বা 9টা বেজে 5 দেখাচ্ছে, আমরা বাড়িয়ে রেখেছি টাইমটা। আবার যখন 8টা বাজছে তখন 8টা 5 দেখাচ্ছে আমার ঘড়িতে, বারবার তো একই ধরনের রেজাল্ট দেখাচ্ছে, যে 1 ঘন্টা জিনিসটা 1 ঘন্টা 5 মিনিট, 5 মিনিট আগিয়ে দেখাচ্ছে, তাহলে বারবার আমি একই রেজাল্ট পাচ্ছি। 9টার টাইমটা 9টা 5, 8টার টাইমটা 8টা 5, 7টার টাইমটা 7টা 5, বারবার পাচ্ছি।
তাহলে এটার মধ্যে কনসিস্টেন্সি রয়েছে? না। অরিজিন হ্যাঁ, হ্যাঁ আছে একই তো, তো আছে, কনসিস্টেন্সি আছে তো। বারবারই হ্যাঁ তো মানে 5 আমার মিনিট কাছে বেশি বেশি পাচ্ছে। হ্যাঁ মানে আমার কাছে ওটার কনসিস্টেন্সি রয়েছে, হ্যাঁ কিন্তু অবশ্যই তোমার কাছে কনসিস্টেন্সি রয়েছে, তাহলে তোমার কাছে ওই টাইমটা তো ঠিকই। তুমি কি বলবে ঘড়িটা খারাপ? না। তোমার কাছে ওটা রিলায়েবল, বারবার হুম কনসিস্টেন্সি রয়েছে। আর হুম যখন তুমি রেলওয়ে স্টেশনে গিয়ে দেখছো তোমার ঘড়িতে যখন 9টা 5 বাজে, তখন স্টেশন দেখাচ্ছে 9টা বাজে, তাহলে তোমার ঘড়িটার টাইমটা কি অ্যাকিউরেট? কারণ ওখানে রেলওয়ে স্টেশনে কোনো ভুলভাল টাইম তো থাকবে না, ওটা একটা স্ট্যান্ডার্ড টাইম আমরা ধরে নিই। তাহলে তোমার ঘড়িটা কি মানে টাইমটা আমরা ভ্যালিড বলতে পারি? না। ভ্যালিড কিন্তু নয়। তোমার কাছে হুম ওটা বারবার একই দেখাচ্ছে যে 1 ঘন্টার টাইমটা 5 মিনিট বেশি দেখাচ্ছে, বারবার একই দেখাচ্ছে, তোমার কাছে রিলায়েবল, কিন্তু ওটা ভ্যালিড নয়। যখন আমরা অন্য টেস্টের সঙ্গে কম্পেয়ার করে নিচ্ছি, কোন একটা স্ট্যান্ডার্ড দেখে নিচ্ছি, তখন কিন্তু সেটা ভ্যালিড নয় বলছি। বা ওই যে হুম থার্মোমিটারের উদাহরণটা, থার্মোমিটারটা ওই যে ওজন মেশিনটা ঠিক বলেছে, যে ওজন মেশিনটাই তো কোনো আমরা ধরো কোনো গ্রসারি শপের জিনিসগুলো ওজন করবার জন্য আমরা ওজন মেশিনটা ইউজ করি, সেখানে যদি আমি নিজে গিয়ে বডি ওয়েট করি, সেটা তো ওয়েট মেশিনটা ওখানে করা হয়নি যে আমার বডি ওয়েট করবার জন্য। কিন্তু অনেক সময় আমরা করে নিই ওই ধরনের মেশিন গুলোতে, যেগুলো একটু বড়। তাহলে ওই জন্য তো সেটা তৈরি করা হয়নি, কিন্তু সেইটাকে আমি মেজার করছি। যেটা তৈরি হুম করা হয়েছে কোনো হেভি ওয়েট কে মেজার করবার জন্য, সেই মেশিনটাতে আমি নিজের বডি ওয়েটটাকে মেজার করছি। হুম হুম সেটা তো তার মানে নয়। এইভাবেই তার মানে হ্যাঁ, এইভাবেই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে যেটার রিলায়েবিলিটি থাকবে তার সেটার ভ্যালিডিটি নাও থাকতে পারে। ইয়েস, হুম রিলায়েবল হতেই পারে কিন্তু সেটা ভ্যালিড নাও হতে পারে। হুম হুম কিন্তু যেটার ভ্যালিডিটি রয়েছে সেটা অবশ্যই রিলায়েবল। হুম হুম ঠিক আছে। হ্যাঁ ম্যাম, এবার বুঝতে পেরেছি। বেশ। হ্যাঁ, এগুলো খুবই কনফিউজিং, বারবার আমাদের পড়তে হয়, বারবার বুঝতে হয়, তবে কিনা সেটা মনে থাকে। যারা আনসার দিয়েছে বা যারা বলেছে তারা কিন্তু আগে অনেকবার পড়েছে, তাই একদম এখন কনফিডেন্টলি আনসার দিচ্ছে। ঠিক আছে। তো যারা নতুন পড়ছে একটু পড়বে, তাহলে তোমরাও ওদের মতোই পারবে। আর আমি এই কোশ্চেন সেটটা পাঠাচ্ছি তোমাদেরকে, তোমরা আনসার করবে, দেখবে আজকে যেটা পড়িয়েছি তার বাইরেও কিছু কোয়েশ্চেন আছে, তো সেগুলো করো, দেখো কে কতটা পড়েছো, নিজেকেও একটু চেক করে নাও। তারপর নেক্সট দিন আমরা অ্যানালিসিস করব। ঠিক আছে। একদম লাস্ট দিনে আমরা প্রিভিয়াস ইয়ার আলোচনা করব, যে কি ধরনের আসতে পারে, কোন পার্ট থেকে আসতে পারে। আগে আমরা পড়ি, আগে আমরা জিনিসগুলো পড়ি, বুঝি, তারপর ফাইনালি কোশ্চেন আনসার আলোচনা করব। ঠিক আছে। তো আজকের ক্লাসটা আমার এই মতোই, মানে এই অবধি থাকবে। আমি মোটামুটি 1.5 ঘন্টা এরকমই পড়াই। তো একদম আমরা 7:30টাতেই শুরু করব, চেষ্টা করব। তার মাঝে তো নেটের প্রবলেম, এই প্রবলেম সেই প্রবলেম থাকে। তো একদম শুরু করব 7:30টায়। আমার ক্লাস যেদিনই থাকবে 9টা থেকে 9টা 15-20 এর মধ্যে আমি শেষ করে দিই। ঠিক আছে। তো ঠিক আছে, বোঝা গেছে সবকিছু। আমি মেটেরিয়ালটা এবং কোয়েশ্চেনটা তোমাদেরকে পাঠাচ্ছি। ঠিক আছে ম্যাডাম। ওকে। Yes, ma'am. Thank you, ma'am. ওকে, গুড নাইট, বাই। গুড নাইট। থ্যাংক ইউ। Good night, ma'am. ওয়েলকাম, গুড নাইট।